Hello students, welcome to the class. Everything Everywhere All at Once. সদ্য অস্কার পাওয়া এই মুভিটি সম্পর্কে হয়তো তোমরা সকলেই শুনেছ। এই গল্পের যে কনসেপ্ট এটি একটি মাল্টিভার্সের কনসেপ্টের উপরে বেস করে তৈরি করা, অর্থাৎ কিনা প্যারালাল ওয়ার্ল্ড। একটি ক্যারেক্টার সে প্যারালাল ওয়ার্ল্ডে কী করছে সেই ইভেন্টসগুলো নিয়েই তৈরি হওয়া এই গল্পটি। আমাদের আজকের লেসনে জয়ন্ত নার্লিকারের লেখা দ্য অ্যাডভেঞ্চারও এই সিমিলার কনসেপ্টের উপরে বেস করে তৈরি। চলো আমরা জেনে নিই পুরো গল্পটি সম্পর্কে। আমাদের এই অ্যাডভেঞ্চার গল্পটি দুটি পর্বে বিভক্ত। দ্বিতীয় পর্বটা আমরা এখানে পাঠ্যক্রমে পাচ্ছি, কিন্তু প্রথম যে পর্বটি সেটি এখানে দেওয়া নেই। এই পর্বটি না জানা থাকলে আমাদের এই দ্বিতীয় পর্বটি বুঝতে এবং পড়তে খুবই অসুবিধা হবে। তাই বোঝার স্বার্থে আমরা প্রথমে চলো জেনে নিই সেই পর্বটির কী কী ঘটেছিল। এই গল্পের যে প্রোটাগনিস্ট অর্থাৎ মুখ্য চরিত্র প্রফেসর গঙ্গাধর পন্ত গায়দণ্ডে, তিনি একজন ওয়েল নোন হিস্ট্রি প্রফেসর পুনেতে, এবং তার একটি অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্ট পর তিনি নিজেকে একটি অন্য ওয়ার্ল্ডে অর্থাৎ একটি প্যারালাল ওয়ার্ল্ডে পান, এবং সেই প্যারালাল ওয়ার্ল্ডে তিনি কি করেন এবং তার সাথে কি হয় আর সে কীভাবে ফিরে আসেন, এই সমস্ত গল্পটাই আমরা এই পাঠ্যক্রমে পাচ্ছি। কিন্তু তিনি কে এবং তার যে পরিচয় সেটা সেভাবে এখানে দেওয়া নেই। তিনি হিস্ট্রির প্রফেসর হলেও তিনি 999টি সেমিনার অ্যাটেন্ড করেছেন, এবং তার জীবনের 1000তম যে সেমিনার, এই সেমিনারে যে বিষয় সেটি থার্ড ব্যাটেল অফ পানিপত, এবং সেখানে তিনি বক্তৃতা দেবেন। এবং যখন তিনি সেই বক্তৃতা নিয়ে ভাবতে ভাবতে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তখন একটি ট্রাক তাকে ধাক্কা মারে এবং তিনি আহত অবস্থায় হাসপাতালে যান, এবং সেই হাসপাতাল থেকে তিনি যখন জ্ঞান ফেরে তার, তখনই কিন্তু তিনি নিজেকে একটি অন্য ওয়ার্ল্ডে খুঁজে পান, এবং এটাই হলো সেই প্যারালাল ওয়ার্ল্ডের কাহিনী। চলো এবার আমরা মূল গল্পে ফিরে আসি এবং গল্পটা জেনে নিই। দ্য জিজামাতা এক্সপ্রেস পেড অ্যালোন দ্য পুনে বম্বে রুট কনসিডারেবলি ফাস্টার দ্যান দ্য ডেকান কুইন। ডেকান কুইনের থেকে কিন্তু জিজামাতার যে এক্সপ্রেসটি সেটি আরও অনেক বেশি জোরে ছুটছে এই পুনে বম্বে রুটে। দেয়ার ওয়ার নো ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ আউটসাইড পুনে। এখানে কিন্তু কোনো পুনের আউটসাইডে কোনো ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ ছিল না। ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ বলতে এই সব শহর যেগুলো ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে গড়ে ওঠে। দ্য ফার্স্ট স্টপ লোনাভলা কেম ইন 40 মিনিটস। প্রথম যে স্টপটি সেটি লোনাভলা, এবং সেটি 40 মিনিটে চলে গেল। দ্য ঘাট সেকশন দ্যাট ফলোড ওয়াজ নো ডিফারেন্ট ফ্রম হোয়াট হি নিউ। এখানে হি বলতে প্রফেসর গঙ্গাধর পন্ত গায়তোন্ডের কথা বলা হচ্ছে। তিনি আগে অর্থাৎ কিনা তার নিজের যে রিয়েল ওয়ার্ল্ড সেখানে তিনি যেমন দেখেছিলেন ঘাট স্টেশনকে, তার থেকে কিন্তু এটা আলাদা নয়। তো দেয়ার ইজ নো ডিফারেন্স। দ্য ট্রেন স্টপড অ্যাট হরজত ওনলি ব্রিফলি অ্যান্ড ওয়েন্ট অন অ্যাট ইভেন গ্রেটার স্পিড। ট্রেনটা কোথায় দাঁড়ালো? এসে হরজতে খুব অল্প সময়ের জন্য, এবং সেখান থেকে আরও বেশি স্পিডে সেটি ছেড়ে দিয়ে রওনা হলো। ইট রোড থ্রু কল্যাণ। এটা কল্যাণের মধ্যে দিয়ে যেতে থাকলো। Meanwhile, the racing mind of Professor Gaitonde had arrived at a plan of action in Bombay. এর মধ্যে প্রফেসর গায়তোন্ডের মনে হলো যে তার বোম্বেতে গিয়ে কী করার বা কী করণীয় সেটা তার কিন্তু আগে থেকেই প্ল্যান করে নেওয়া উচিত। Indeed, as a historian, he felt he should have thought of it sooner. একজন হিস্ট্রি প্রফেসর হিসেবে তার মনে হতে লাগলো যে এটা কিন্তু তার আগেই প্ল্যান করা উচিত ছিল। He would go to a big library and browse through history books. সে একটা বড় লাইব্রেরিতে যাবে এবং সেখানে হিস্ট্রির বইগুলোকে নেড়েচেড়ে দেখবে। That was the surest way of finding out how the present state of affairs was reached. এবং সেটাই কিন্তু মোস্ট সিওরেস্ট ওয়ে এবং সবথেকে বেশি অ্যাসিওর করবে তাকে যে এখন সে বর্তমান যে অবস্থায় রয়েছে সেখানে সে কীভাবে পৌঁছালো এবং সেখানে অ্যাকচুয়ালি কি চলছে। He also planned eventually to return to Pune and have a long talk with Rajendra Deshpande, who would surely help him understand what had happened. অর্থাৎ সে এখন বোম্বাইতে যাচ্ছে বা বম্বে যাচ্ছে, সে কিন্তু সেখান থেকে আবার পুনেতে রিটার্ন করবে
এবং সে রাজেন্দ্র দেশপান্ডের সাথে কথা বলবে এই সমস্ত ব্যাপারে, এবং সে কিন্তু সাহায্য করবে আমাদের যে ন্যারেটর তাকে এই সবকিছু বুঝতে যা তার সাথে হয়ে চলেছে বা যা তার সাথে ঘটেছে। দ্যাট ইজ অ্যাজিউমিং দ্যাট ইন দিস ওয়ার্ল্ড দেয়ার এক্সিস্টেড সামওয়ান কল্ড রাজেন্দ্র দেশপান্ডে। এই সময় কিন্তু আমাদের যে ন্যারেটর তিনি কিন্তু ভাবছেন যে এই যেখানে তিনি এখন উপস্থিত, যে প্যারালাল ওয়ার্ল্ডে উপস্থিত, সেখানে আদৌ কোনো রাজেন্দ্র দেশপান্ডে নামে কেউ আছে তো। দ্য ট্রেন স্টপড বিয়ন্ড দ্য লং টানেল। ট্রেনটা কোথায় এসে থামলো? একটা লং টানেলের পরে। ইট ওয়াজ এ স্মল স্টেশন কল সরহদ। তো এটা একটা ছোট্ট স্টেশন যার নাম সরহদ। অ্যান অ্যাংলো ইন্ডিয়ান ইন ইউনিফর্ম ওয়েন্ট থ্রু দ্য ট্রেন চেকিং পারমিটস। একজন অ্যাংলো ইন্ডিয়ান যে কিনা তার ইউনিফর্ম পরা অবস্থায় ট্রেনের মধ্যে দিয়ে লোকেদের পারমিটস বা টিকিটস চেক করে বেড়াচ্ছেন। দিস ইজ হোয়ার দ্য ব্রিটিশ রাজ বিগিনস। ইউ আর গোয়িং ফর দ্য ফার্স্ট টাইম আই প্রিজিউম, খান সাহেব আস্কড। তো সেই ট্রেনেই একজন সহযাত্রী যার নাম খান সাহেব, তিনি এনাকে জিজ্ঞেস করলেন আমাদের ন্যারেটরকে যে হয়তো তিনি প্রথমবারের জন্য বম্বে বা মুম্বাইতে যাচ্ছেন তার ধারণা অনুযায়ী। আর কি বললেন তাকে? যে এটাই সেই জায়গা যেখান থেকে ব্রিটিশ রাজ শুরু হচ্ছে। ইয়েস, দ্য রিপ্লাই ওয়াজ অ্যাকচুয়ালি কারেক্ট। আমাদের যে গঙ্গাধর পন্থ ক্যারেক্টার, যে ন্যারেটর, তিনিও রিপ্লাই দিলেন হ্যাঁ বলে। তার কারণ এই উত্তরটা কিন্তু ফ্যাকচুয়ালি কারেক্টই, কারণ তিনি হয়তো এর আগে বহুবার গেছেন তার কাজের জন্য মুম্বাইতে এবং তার সেমিনারের জন্য। তা সত্ত্বেও তিনি কিন্তু এই প্যারালাল ওয়ার্ল্ডে প্রথমবারের জন্যই মুম্বাই যাচ্ছেন। তো এটা ফ্যাকচুয়ালি একটা কারেক্ট স্টেটমেন্ট। গঙ্গাধর পন্থ হ্যাড নট বিন টু দিস বম্বে বিফোর। যেটা বললাম যে গঙ্গাধর পন্থ কিন্তু এই মুম্বাইতে, এই প্যারালাল ওয়ার্ল্ডের মুম্বাইতে আগে কখনো যাননি। হি ভেঞ্চার্ড এ কোয়েশ্চেন অ্যান্ড খান সাহেব, হাউ উইল ইউ গো টু পেশওয়ার? সে খান সাহেবকে জিজ্ঞেস করলো যে সে কি করে পেশওয়ারে যাবে। দিস ট্রেন গোজ টু দ্য ভিক্টোরিয়া টার্মিনাস, আই উইল টেক দ্য ফ্রন্টিয়ার মেল টুনাইট আউট অফ সেন্ট্রাল। তো তিনি উত্তর দিলেন যে এই ট্রেনটা কিন্তু ভিক্টোরিয়া টার্মিনাসে যাবে, সেখান থেকে আমি ফ্রন্টিয়ার যে মেলটা আজকে রাতের সেটা সেন্ট্রাল থেকে রওনা হবে, সেটাতেই আমি যাব। হাউ ফার ডাজ ইট গো, বাই হোয়াট রুট? তো এটা কত দূর যায় এবং কোন রুটে যায়? তো তার উত্তরে দিচ্ছেন খান সাহেব, বম্বে টু দিল্লি, দেন টু লাহোর অ্যান্ড দেন পেশোয়ার। আ লং জার্নি, আই উইল রিচ পেশোয়ার দ্য ডে আফটার টুমরো। অর্থাৎ এটি প্রথমে বম্বে থেকে দিল্লি যাচ্ছে এবং তারপরে যাচ্ছে লাহোর এবং তারপর যাচ্ছে পেশোয়ারে। তো এটা একটা বিশাল বড় জার্নি হতে চলেছে এবং আমি ডে আফটার টুমরো অর্থাৎ পরশু দিন পৌঁছে যাব পেশোয়ারে। Thereafter, Khan Sahib spoke a lot about his business and Gangadhar Pant was a willing listener. খান সাহেব কিন্তু তার বিজনেসের ব্যাপারে অনেক কিছু বলতে থাকলেন এবং গঙ্গাধর পান্ত সেগুলো খুবই মনোসংযোগ সহকারে শুনতে থাকলো। For in that way, he was able to get some flavor of life in this India that was so different. আর এটাই কিন্তু একটা প্রধান উপায় তার ক্ষেত্রে, বিশেষ করে এই যে প্যারালাল ওয়ার্ল্ডের যে ইন্ডিয়া, সেটার যে ডিফারেন্স সেটা সম্পর্কে কিছু জেনে নেওয়ার। দ্য ট্রেন নাও গোজ থ্রু দ্য সাবারবান রেল ট্রাফিক। তো এখন কিন্তু ট্রেনটা সাবারবান রেল ট্রাফিক দিয়ে যাচ্ছে। দ্য ব্লু ক্যারিয়েজেস ক্যারিড দ্য লেটার্স GBMR অন দ্য সাইড। তো ব্লু যে কোচটা সেটা কিন্তু লেটার্স ক্যারি করে নিয়ে যাচ্ছে এবং যেটাতে লেখা GBMR, এবং GBMR স্ট্যান্ডস ফর গ্রেটার বম্বে মেট্রোপলিটন রেলওয়ে, এক্সপ্লেন খান সাহেব। তো খান সাহেব সেটা বলে দিল যে GBMR এর স্ট্যান্ড ফর কি। See the tiny Union Jack painted on each carriage. তো তিনি পয়েন্ট আউট করলেন যে একটি ইউনিয়ন জ্যাক অর্থাৎ কিনা ব্রিটিশ ফ্ল্যাগ পেইন্ট করা আছে সেই বগিতে। এ জেন্টল রিমাইন্ডার দ্যাট উই আর ইন ব্রিটিশ টেরিটরি। আর এটাই কিন্তু আমাদের একটা রিমাইন্ডার দেয় যে আমরা এখন ব্রিটিশ টেরিটরিতে এন্টার করতে চলেছি।
আর এখান থেকে ব্রিটিশ টেরিটরি স্টার্ট হচ্ছে। The train began to slow down beyond Dadar and stopped only at this destination, Victoria Terminus. ট্রেনটির গতি আস্তে আস্তে কমতে থাকলো এবং সেটি দাদারের পরে গিয়ে তার নিজের যে গন্তব্য ভিক্টোরিয়া টার্মিনাসে স্টপ হলো। দ্য স্টেশন লুকড রিমার্কেবলি নিট অ্যান্ড ক্লিন। স্টেশনটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। দ্য স্টাফ ওয়াজ মোস্টলি মেড আপ অফ অ্যাংলো ইন্ডিয়ানস অ্যান্ড পার্সিস অ্যালং উইথ এ হ্যান্ডফুল অফ ব্রিটিশ অফিসার্স। তো যেসব ধরনের কর্মচারীরা রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই রয়েছে অ্যাংলো ইন্ডিয়ানস, কিছু পার্সি রয়েছে এবং খুব অল্পই রয়েছে ব্রিটিশ অফিসার। As he emerged from the station, Gangadhar Pant found himself facing an imposing building. যখন স্টেশন থেকে গঙ্গাধর পান্ত বেরিয়ে আসছেন তখন তিনি একটি চমৎকার বিল্ডিং দেখলেন। The letters on it proclaimed its identity to those who did not know this Bombay landmark, East India House headquarters of the East India Company. তো এখানে এই যে বিল্ডিংটি তার আইডেন্টিফিকেশন যে নামটা সেটা লেখা আছে তাদের জন্য যারা এটা জানে না। আর সেখানে কি লেখা রয়েছে? লেখা রয়েছে ইন্ডিয়ান ইস্ট ইন্ডিয়া হাউস হেডকোয়ার্টার্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার। প্রিপেয়ার্ড অ্যাজ হি ওয়াজ ফর মেনি শকস, প্রফেসর গাইতন্ডে হ্যাড নট এক্সপেক্টেড দিস। প্রফেসর গাইতন্ডে কিন্তু প্রিপেয়ার ছিল অনেক শক পাওয়ার জন্য, কারণ তিনি অলরেডি জানেন যে বেশ কিছু জিনিস কিন্তু পরিবর্তিত অবস্থায় সে পেতে চলেছে। তো সেই শকের জন্য সে প্রিপেয়ার ছিল, কিন্তু এটা কিন্তু সে এক্সপেক্ট করেনি। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাড বিন ওন্ড আপ শর্টলি আফটার দ্য ইভেন্ট অফ 1857, অ্যাট লিস্ট দ্যাট ইজ হোয়াট হিস্ট্রি বুকস সেড। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা, এটা কিন্তু 1857 সালের যে ইভেন্টটি হয়, অর্থাৎ যে সিপাই মিউটিনি হয়, তার পরপরই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ হয়ে যায় এবং সেখানে কিন্তু কুইনের রাজত্ব শুরু হয় ভারতবর্ষে ডিরেক্টলি। অ্যাটলিস্ট এটাই কিন্তু হিস্ট্রি বই থেকে জানা যায়। ইয়েট হিয়ার ইট ওয়াজ নট অনলি অ্যালাইভ বাট ফ্লোরিশিং। কিন্তু এটা এখানে রয়েছে এবং শুধু রয়েছে যে তাই নয়, এবং এটা কিন্তু ফ্লোরিশও করছে। তো হিস্ট্রি হ্যাড টেকেন আ ডিফারেন্ট টার্ন পারহ্যাপস বিফোর 1857। তো এখানে হয়তো হিস্ট্রিটা একটু ডিফারেন্ট টার্ন নিয়েছে, হয়তো সেটা হতে পারে যে 1857 সালের আগেই হয়তো সেটা হয়েছে। হাউ অ্যান্ড হোয়েন হ্যাড ইট হ্যাপেন্ড? কখন হয়েছে এবং কীভাবে হয়েছে? হি হ্যাড টু ফাইন্ড আউট। এটা কিন্তু তাকে মানে প্রফেসর গাইতন্ডেকে খুঁজে বার করতে হবে। As he walked alone Hornby Road, as it was called, he found a different set of shops and office buildings. তো যখন সে হর্নবি রোড দিয়ে হেঁটে যাচ্ছে তখন কিন্তু সে দেখতে পাচ্ছে যে এখানে কিছু ডিফারেন্ট শপস এবং বিল্ডিংস রয়েছে, অফিস বিল্ডিংস রয়েছে, যেগুলো তার দেখা মুম্বাই থেকে ডিফারেন্ট। দেয়ার ওয়াজ নো হ্যান্ডলুম হাউস বিল্ডিং, ইনস্টিড দেয়ার ওয়ার বুটস অ্যান্ড woolworth departmental stores, imposing offices of Lloyds, Barclays and other British banks, as in a typical high street of a town in England. তো সে যখন দেখেছিল তার সময়ের বা তার যে ওয়ার্ল্ডের মুম্বাই, সেখানে কিন্তু এই জায়গায় ছিল কি হ্যান্ডলুম হাউস বিল্ডিংস, কিন্তু তার পরিবর্তে এখন সে কি দেখতে পাচ্ছে ডিপার্টমেন্টাল স্টোরস রয়েছে এবং সেখানে বিশাল বড় বড় ব্যাংকস রয়েছে, ব্রিটিশ ব্যাংকস। এবং এই সব যে ব্যাংকসগুলো সেগুলো ইউজুয়ালি যেসব ইংল্যান্ডের হাই স্ট্রিটে এইসব এরিয়ায় দেখা যায় সেরকম ধরনেরই। He turned right along Home Street and entered Pope's building. তো সে সেখান থেকে রাইটে টার্ন নিয়ে হোম স্ট্রিট হয়ে সে এন্টার করলো যে ফোর্বসের বিল্ডিং সেখানে। এখানে কেন এন্টার করছে সে, আমরা এখন সেটা জানতে পারবো। আই উইশ টু মিট মিস্টার বিনয় গায়তন্ডে প্লিজ, হি সেড টু দ্য ইংলিশ রিসেপশনিস্ট। তো সেই বিল্ডিংয়ে বসে থাকা যে রিসেপশনিস্ট রয়েছে তাকে গিয়ে মিস্টার গায়তন্ডে জিজ্ঞেস করছে একজনের ব্যাপারে যার সাথে সে মিট করতে চায়, তার নাম মিস্টার বিনয় গায়তন্ডে।
বিনয় কায়তন্ডে কিন্তু গঙ্গাধর পান্থের son. He searched through the telephone list, the staff list, and then through the directory of employees of all the branches of the firm. তো সেই যে ইংলিশ রিসেপশনিস্ট, সে কিন্তু সমস্ত টেলিফোন লিস্ট ঘেটে ফেললো, সমস্ত ডিরেক্টরি অফ এমপ্লয়িজ সেগুলোকে ঘেটে ফেললো, যেগুলো সমস্ত ব্রাঞ্চের ছিল। She shook her head and said, I am afraid I cannot find anyone of that name either here or in any of our branches. তো সে সরি ফিল করে বলল যে এখানে এই নামের কিন্তু কোনো কেউই নেই যে এই ব্রাঞ্চে বা অন্য কোনো ব্রাঞ্চে রয়েছে বা থাকতে পারে। আর ইউ শিওর হি ওয়ার্কস হিয়ার? তো গঙ্গাধর পান্থ কিন্তু জিজ্ঞেস করলো যে সে অ্যাশিওর কিনা ব্যাপারটা নিয়ে, কারণ সে কিন্তু এখানেই কাজ করে। কারণ আমরা জানি যে গঙ্গাধর পান্থের যে ছেলে, সে এই ফোর্বস বিল্ডিংয়েই কিন্তু কাজ করে, এই মুম্বাইতেই এবং এই ব্রাঞ্চেই। দিস ওয়াজ এ ব্লো, নট টোটালি আনএক্সপেক্টেড। এটা কিন্তু তার জন্য একটা শক ছিল, যদিও সম্পূর্ণ রকমের আনএক্সপেক্টেড এটা ছিল না। ইফ হি হিমসেলফ ওয়ার ডেড ইন দিস ওয়ার্ল্ড, হোয়াট গ্যারেন্টি হ্যাড হি দ্যাট হিজ সান উড বি অ্যালাইভ? এই যদি এই ওয়ার্ল্ডের জন্য মৃত হয়, বা সে যদি নিজেই এই ওয়ার্ল্ডের জন্য নতুন হয়, তাহলে এর কি গ্যারেন্টি থেকে থাকতে পারে যে তার সান এখানে অ্যালাইভ বা বেঁচে রয়েছে? ইনডিড হি মে নট ইভেন হ্যাভ বিন বর্ন। এমনটা তো হতে পারে যে সে এখানে হয়তো জন্মগ্রহণই করেনি। হি থ্যাঙ্ক দ্য গার্ল পোলাইটলি অ্যান্ড কেম আউট। সে গার্লটাকে পোলাইটলি থ্যাঙ্ক করে সেখান থেকে বেরিয়ে এলো। ইট ওয়াজ ক্যারেক্টারিস্টিক অফ হিম নট টু ওয়ারি অ্যাবাউট হোয়ার হি উড স্টে। তো সে এটা তার চরিত্রগতই যে সে এটা সম্বন্ধে ভাবছে না যে সে কোথায় থাকবে। হিজ মেইন কনসার্ন ওয়াজ টু মেক হিজ ওয়ে টু দ্য লাইব্রেরি অফ দ্য এশিয়াটিক সোসাইটি টু সলভ দ্য রিডল অফ হিস্ট্রি। তার কাছে এখন কিন্তু মেইন কনসার্ন যে সে এখন কোনো লাইব্রেরিতে যাবে এশিয়াটিক সোসাইটির, এবং সেখানে গিয়ে সে এই যে ইতিহাসের যে রিডলটা চলছে তার কাছে, যে সব কিছু তার কাছে নতুন লাগছে এবং চেঞ্জেস রয়েছে, তো সেই রিডলটা কিন্তু সে সলভ করতে চায়। গ্র্যাবিং এ কুইক লাঞ্চ restaurant, he made his way to the town. সে খুব তাড়াতাড়ি একটা লাঞ্চ করে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সে টাউন হলের দিকে রওনা দিল। Yes, to his relief, the town hall was there and it did house the library. তার একটা স্বস্তি হলো এতে যে টাউন হলটা কিন্তু সেখানেই আছে এবং তাতে লাইব্রেরিটাও রয়েছে। He entered the reading room and asked for a list of history books including his own. সে রিডিং রুমে প্রবেশ করে যে লাইব্রেরিয়ান তার কাছে হিস্ট্রি বুকসগুলো চাইলো এবং সে তার নিজের লেখা যে হিস্ট্রি বুকস সেগুলো চাইলো। His 5 volumes duly arrived on his table. তার নিজের লেখা যে 5টা ভলিউমের হিস্ট্রি বুকস সেগুলো কিন্তু তার টেবিলে অ্যারাইভ করলো। He started from the beginning. সে শুরু থেকে শুরু করলো। Volume 1 to the history up to the period of Ashoka. Volume 2 up to Samudragupta. Volume 3 up to Muhammad Ghori. And Volume 4 up to the death of Aurangzeb. তো প্রত্যেকটা ভলিউম, যে ভলিউম 1 এটা অশোকার সময় পর্যন্ত, 2 সমুদ্রগুপ্তের সময় পর্যন্ত, 3 মোহাম্মদ ঘুরির এবং 4 আওরঙ্গজেবের ডেথ পর্যন্ত লেখা। আপ টু দিস পিরিয়ড হিস্ট্রি ওয়াজ অ্যাজ হি নিউ ইট। এই সময় পর্যন্ত কিন্তু হিস্ট্রি সে যেমনটা জেনেছে বা জানতো তার নিজের ওয়ার্ল্ডে এরকমটাই রয়েছে। দ্য চেঞ্জ এভিডেন্টলি হ্যাড অকার্ড ইন দ্য লাস্ট ভলিউম। কিন্তু পরিবর্তনটা সে দেখলো কোথায়? একদম লাস্ট যে 5th ভলিউম সেটাতে। রিডিং ভলিউম 5 from both ends inwards, Gangadhar Panth finally converged on the precise moment where history had taken a different turn. যে ভলিউম 5টা সেটাকে বোথ এন্ড অর্থাৎ শুরুর থেকে এবং শেষের থেকে সে সম্পূর্ণ রকম সার্চ করা শুরু করলো এবং ফাইনালি গঙ্গাধর পান্থ সেই প্রেসাইজ যে মোমেন্টটা সেই মোমেন্টটা মিট করলো, কনভার্জ করলো, দেখলো এই পোর্শনটা হিস্ট্রির
যেখান থেকে এই ডিফারেন্টটা টার্ন নেওয়া শুরু করেছে বা মোড় নেওয়া শুরু করেছে। That page in the book described the Battle of Panipat, and it mentioned that the Marathas own it handsomely. এবার আমরা জানতে পারছি যে চেঞ্জটা কোথায়। বুকে ডিসক্রাইব করা রয়েছে ব্যাটল অফ পানিপত সম্পর্কে, এবং এটাই সেই মোমেন্ট যেখানে মারাঠাস খুব ভালোভাবে একটা জিত হাসিল করেছিল বা জয়লাভ করেছিল। Abdali was routed and he was chased back to Kabul by the triumphant Maratha army led by Sadashiv Rao Basu and his nephew, the young Vishwas Rao. যে কাবুলের মেইন লিডার ছিল আবদালি, তাকে কিন্তু কেস ব্যাক করা হয় এবং তাকে পিছু হটানো হয় একেবারে কাবুল পর্যন্ত, তাদের দ্বারা যে জয়ী বা বিজয়ী মারাঠা আর্মির দ্বারা, যেটাকে লিড করছিল সদাশিব রাও বাসু এবং তার নেফিউ যার নাম বিশ্বাস রাও। The book did not go into a blow-by-blow account of the battle itself. যদিও এই বইটা যেটা সে পড়ছে তার নিজেরই লেখা, এই বইতে কিন্তু একেবারে ডিটেল অ্যাকাউন্ট অর্থাৎ ব্লো বাই ব্লো অ্যাকাউন্ট কিন্তু নেই ব্যাটেল সম্পর্কে। Rather, it elaborated in detail its consequences for the power struggle in India. Rather, এটাতে কি বলা আছে, যে পাওয়ার স্ট্রাগলটা ছিল সেই জিনিসটার কথা কিন্তু বলা আছে, যে কনসিকুয়েন্সেসটা হয়েছিল এই জয়লাভের ফলে এটার যে প্রভাব এটার ব্যাপারেই কিন্তু বেশি বলা আছে। গঙ্গাধর পন্থ read through the account avidly. গঙ্গাধর পন্থ এই পুরো যে বিবরণটা রয়েছে, বিস্তীর্ণ বিবরণ, এটা কিন্তু সে ভালোভাবে ইন্টারেস্টিংলি পড়লো। The style of writing was unmistakably his, yet he was reading the account for the first time. এই যে লেখার স্টাইলটা এটা কিন্তু সম্পূর্ণভাবে তারই, কিন্তু এই যে লেখার বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু একেবারেই ফার্স্ট টাইম পড়ছে সে, কারণ এটা তার প্যারালাল ওয়ার্ল্ডের, তার যে রিয়েল ওয়ার্ল্ডের রাইটিং সেটার থেকে একেবারে ডিফারেন্ট। Their victory in the battle was not only a great moral booster to the Marathas, but it also established their supremacy in northern India. মারাঠাদের যে এই ব্যাটেল এর জয়লাভ, এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য মোরাল বুস্টার হিসেবে কাজ করেনি, এটা তাদের কাছে ছিল একটা সুপ্রিমেসি এস্টাবলিশ করারও ব্যাপার পুরো নর্দার্ন ইন্ডিয়াতে। The East India Company, which had been watching these developments from the sidelines, got the message and temporarily shelved its expansionist program. তো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা সেই সময় বর্তমান ছিল ইন্ডিয়াতে, সেই প্যারালাল ওয়ার্ল্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু এই ডেভেলপমেন্টগুলো, যে মারাঠার অ্যাপ্রোচ, মারাঠার যে উত্থান, এগুলোকে কিন্তু সাইড লাইন থেকে ওয়াচ করছিল এবং কেয়ারফুলি অবজার্ভ করছিল। এবং তারা বুঝতে পারলো যে তাদের কিন্তু এখন তাদের যে এক্সপ্যানশন পুরো ইন্ডিয়াতে, সেটা এখনই করলে চলবে না। তাই তারা কি করলো, নিজেদেরকে স্টপ করলো, নিজেদেরকে আটকালো এই পুরো এক্সপ্যানশনিস্ট প্রোগ্রাম থেকে। For the Peshwas, the immediate result was an increase in the influence of Bhau Sahib and Vishwas Rao, who eventually succeeded his father in 1780 AD. এর ফলে পেশওয়াজদের উপরে একটা ইম্প্যাক্ট পড়লো, সেটা কি, এই যে ভাউ সাহেব এবং যে বিশ্বাস রাও, এরা কিন্তু একটা বিশাল বড় প্রভাব বিস্তার করলো, এদের ইনক্রিজিং ইনফ্লুয়েন্স দেখা গেল, এবং সে কিন্তু ছাপিয়ে গেল আর বাবাকেও এই ক্ষমতার দিক দিয়ে। The troublemaker Dada Saheb was relegated to the background and he eventually retired from state politics. তো এদের কাছে, অর্থাৎ যে বিশ্বাস রাও
এবং ভাউ সাহেব এদের কাছে সব থেকে বেশি ট্রাভেল মেকার ছিল দাদা সাহেব। তাই তাকে কি করা হলো, একটা নিচু র্যাঙ্কে ব্যাকগ্রাউন্ডে তাকে পোস্টিং দিয়ে দেওয়া হলো, যাতে সে কোনো ট্রাভেল মেক না করতে পারে আর, এবং ইভেনচুয়ালি সে একটা সময় পলিটিক্স থেকে রিটায়ারও করে গেল। টু ইটস ডিসমে দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেট ইটস ম্যাচ ইন দ্য নিউ মারাঠা রুলার বিশ্বাস রাও। এতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একটু আতঙ্কগ্রস্ত হলো, কারণ তারা বুঝতে পেরেছে যে তাদের একটা ম্যাচ খুঁজে পেয়েছে মারাঠা রুলার বিশ্বাস রাওয়ের মধ্যে, তাদেরকে এবারে কড়া টক্কর দেওয়ার মতো। হি অ্যান্ড হিজ ব্রাদার মাধব রাও combined political acumen with valor and systematically expanded their influence all over India. তাহলে বিশ্বাস রাও এবং তার ভাই মাধব রাও তাদের কম্বাইন্ডলি তাদের যে পলিটিক্যাল যে সূক্ষ্ম মস্তিষ্কের যে জোর তাই ব্যবহার করে তারা তাদের বীরত্বের সহিত একটা বিশাল বড় সিস্টেম এক্সপ্যান্ড করলো, যার ইনফ্লুয়েন্স কিন্তু সারা ভারতবর্ষে দেখা গেল। দ্য কোম্পানি ওয়াজ রিডিউস টু পকেটস অফ ইনফ্লুয়েন্স নিয়ার বম্বে। আর এর ফলশ্রুতি হিসেবে কি হলো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যে ইনফ্লুয়েন্সটা, তার যে ক্ষমতা বা প্রতিপত্তি, এটা কিন্তু একেবারে পকেট সাইজের হয়ে গেল, এটা শুধুমাত্র বম্বের মধ্যেই সীমাবদ্ধ রইল। এবং তার সাথে সাথে ক্যালকাটা অ্যান্ড মাদ্রাস, জাস্ট লাইক ইটস ইউরোপিয়ান রাইভালস দ্য পর্তুগিজ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ। এবং সেটা ছিল কোথায় কোথায়, বম্বে, কলকাতা এবং মাদ্রাজ। এবং এটা অনেকটা ইউরোপিয়ান রাইভালদের মতোই ছিল তাদের, কারণ পর্তুগিজ এবং ফ্রেঞ্চ তারাও কিন্তু ভারতবর্ষে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের সাথে একটা কম্পারিজন তাদের প্যারালাল ওয়ার্ল্ডের, কারণ রিয়েল ওয়ার্ল্ডে শুধুমাত্র ইউরোপিয়ানরাই, শুধু পর্তুগিজ এবং ফ্রেঞ্চরাই কোনো রকম প্রভাব বিস্তার করতে পারেনি ভারতে, তারা শুধুমাত্র গোয়া এবং পদুচেরিতেই তাদের প্রভাব রেখেছিল। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ কিনা ইংল্যান্ড কিন্তু সারা ভারতবর্ষে তার প্রভাব বিস্তার করেছিল। তাই এটা একটা কম্পারিজন রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে প্যারালাল ওয়ার্ল্ডের, এটা আমাদেরকে মনে রাখতে হবে। For political reasons, the Peshwas kept the puppet Mughal realm alive in Delhi. শুধুমাত্র কিছু পলিটিক্যাল কারণের জন্যই কিন্তু পেশওয়াজরা তারা কিন্তু কি করলো, যে মুঘল এম্পায়ারকে দিল্লিতে জীবিত রেখে দিল, বা সেখানে তাদেরকে পাপেট হিসেবে রেখে দিল। In the 19th century, these de facto rulers from Pune were astute enough to recognize the importance of the technological age dawning in Europe. 19th সেঞ্চুরিতে যে পুনের রুলার্সরা ছিল, এই পেশওয়াসরা, তারা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারলো তাদের বিচার বুদ্ধি দিয়ে যে ইউরোপে কিন্তু টেকনোলজিক্যাল এজ সেটা রাইজ করছে এবং তার ইম্পর্টেন্সটা কিন্তু তারা রিকগনাইজ করতে পেরেছে। দে সেট আপ দেয়ার ওন সেন্টার্স ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাই তারাও কি করলো, নিজেদের সায়েন্স এবং টেকনোলজির হাব বা সেন্টার্স তৈরি করা শুরু করলো। হিয়ার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি স অ্যানাদার অপরচুনিটি টু এক্সটেন্ড ইটস ইনফ্লুয়েন্স। আর সেই সূত্রে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা অপরচুনিটি পেল তাদের ইনফ্লুয়েন্সটাকে এক্সটেন্ড করা বা বাড়িয়ে নেওয়ার। ইট অফার্ড এইড অ্যান্ড এক্সপার্টস। তো সেই বুঝে তারা কি করলো, তাদের অফার করলো একটু সাহায্য, এবং যেসব এক্সপার্টস রয়েছে সেই সব এক্সপার্টিসগুলোকেও তারা অফার করলো সাহায্য করার জন্য। দে ওয়ার অ্যাকসেপ্টেড অনলি টু মেক দ্য লোকাল সেন্টার সেলফ সাফিসিয়েন্ট। তাদেরকে অ্যাকসেপ্ট তো করা হলো, কিন্তু তাদেরকে এক্সটেন্ড করতে দেওয়া হলো না। কি করা হলো তার জায়গায়, তাদেরকে বলা হলো যে তারা শুধুমাত্র লোকাল সেন্টার্সগুলোকে, যেসব সায়েন্স টেকনোলজির হাব, সেগুলোকে তারা সেলফ সাফিসিয়েন্ট তৈরি করবে, মানে আত্মনির্ভর বানাবে। দ্য 20th century brought about further changes inspired by the West. 20th century আসতে আসতে কিন্তু বিশাল বড় পরিবর্তন এলো, যেগুলো ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সড। ইন্ডিয়া মুভ টুয়ার্ডস আ ডেমোক্রেসি। ইন্ডিয়া কিন্তু গণতন্ত্রের দিকে মুভ করলো, বা গণতন্ত্র ইন্ডিয়াতে প্রতিষ্ঠিত হলো। বাই দেন দ্য পেশওয়াস হ্যাজ লস্ট দেয়ার এন্টারপ্রাইজ। কিন্তু সেই সময় পর্যন্ত কিন্তু পেশওয়াজরা তাদের যে আধিপত্য সেটা কিন্তু প্রায় হারাতে শুরু করেছে।
and they were gradually replaced by democratically elected bodies. এবং তাদেরকে রিপ্লেস করলো কারা? যেসব ডেমোক্রেটিক্যাল ইলেকটিভ বডিজ, মানে যেসব ডেমোক্রেটিক পার্টিস, সেগুলোকে রিপ্লেস করে নিল। আর ক্ষমতায় সেই পেশুয়াস বা কিংসরা আর কিন্তু রইল না। দ্য সালতানাত অ্যাট দিল্লি সার্ভাইভড ইভেন দিস ট্রানজিশনস। এই যে ট্রানজিশনটা ডেমোক্রেটিক বডি ক্ষমতায় আসার, এটা কিন্তু দিল্লির সালতানাতের উপরে খুব একটা বেশি প্রভাব পড়লো না, তারা কিন্তু রয়ে গেল। লার্জলি বিকজ ইট ওয়াইল্ডেড নো রিয়েল ইনফ্লুয়েন্স। তার সব থেকে বড় কারণ এটাই যে দিল্লির সালতানাতের সেরকম খুব একটা বেশি পাওয়ার ছিলই না যেটা ম্যাটার করতো। দ্য শাহেনশাহ অফ দিল্লি ওয়াজ নো মোর দ্যান এ figurehead to rubber stamp the recommendations made by the central parliament. অর্থাৎ যে শাহেনশাহ ছিল দিল্লির, তার কিন্তু একটা জাস্ট নামকা বাস্তা ক্ষমতা ছিল যে সে শুধুমাত্র সেন্ট্রাল পার্লামেন্ট থেকে আসা যেসব আইন কানুনগুলো সেগুলোকে মঞ্জুরি দেবে রাবার স্ট্যাম্পের মাধ্যমে বা স্ট্যাম্প করে সিগনেচার করে, এছাড়া তার সেরকম কোনো ক্ষমতা ছিল না। অ্যাজ হি রিড অন, যতই সে পড়তে থাকলো আগে, গঙ্গাধর পান্থ বিগ্যান টু অ্যাপ্রিসিয়েট দ্য ইন্ডিয়া হি হ্যাড সিন। ততই কিন্তু গঙ্গাধর পান্থ এই ইন্ডিয়াকে আরো অ্যাপ্রিসিয়েট করতে থাকলো। It was a country that had not been subjected to slavery for the white man. এটা এমন একটা দেশ যে দেশটা কখনোই হোয়াইট ম্যানদের কাছে বশ্যতা স্বীকার করেনি বা এনস্লেভড হয়নি। It had learned to stand on its feet and knew what self-respect was. এবং এটা কিন্তু নিজের পায়ে সাবলীলভাবে দাঁড়াতে জানতো এবং সে তার জানতো যে সেলফ রেসপেক্ট কি। From a position of strength and for purely commercial reasons, it had allowed the British to retain Bombay as the sole outpost on the subcontinent. তো ক্ষমতার দিক থেকে শুধুমাত্র যে বাণিজ্যিক কারণেই এই ব্রিটিশার্সদেরকে অ্যালাউ করা হয়েছিল শুধুমাত্র বম্বেতে তাদের একটা আউটপোস্ট রাখার জন্য এই সাবকন্টিনেন্টে। That lease was to expire in the year 2001 according to a treaty of 1908. অর্থাৎ এই তাদের যে আউটপোস্ট রাখার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাও কিন্তু লিজে এক্সপায়ার করে যাবে বাই 2001, এবং এই ট্রিটিটা চলে আসছে কবে থেকে? 1908 থেকে। Gangadhar Pant could not help comparing the country he knew with what he was witnessing around him. গঙ্গাধর পান্থ নিজেকে কখনোই আটকাতে পারছিল না এটা ভাবে যে সে যে প্যারালাল ওয়ার্ল্ডে যে জিনিসটা উইটনেস করছে আর সে যে কান্ট্রি থেকে এসছে সেই তার মধ্যে কতটা পার্থক্য রয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম হি ফেল্ট দ্যাট হিজ ইনভেস্টিগেশনস ওয়ার ইনকমপ্লিট। কিন্তু একই সাথে তার এটাও মনে পড়লো যে তার ইনভেস্টিগেশন কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। হাউ ডিড দ্য মারাঠাস উইন দ্য ব্যাটেল? মারাঠাসরা এই ব্যাটেলটা জিতলো কিভাবে বা জিতেছিল কিভাবে? টু ফাইন্ড দ্য অ্যান্সার হি মাস্ট লুক ফর অ্যাকাউন্টস অফ দ্য ব্যাটেল ইটসেলফ। তার সেই উত্তরটা খুঁজে পাওয়ার জন্য কিন্তু তাকে এই ব্যাটেলের ব্যাপারে বিস্তৃত জানতে হবে। হি ওয়েন্ট থ্রু দ্য বুকস অ্যান্ড জার্নালস বিফোর হিম। সে তার সামনে রাখা যত জার্নালস এবং বুক ছিল সে সবগুলিকে পড়ে ফেলল। লাস্ট অ্যামং দ্য বুকস হি ফাউন্ড ওয়ান দ্যাট গেভ হিম দ্য ক্লু। ফাইনালি সে কিন্তু সেই বইটা খুঁজে পেল যেটা তাকে এই ব্যাপারে জানান দিল বা নলেজ দিল। ইট ওয়াজ হাউসাইবাঞ্চি বাকার। Although he seldom relied on the Vakars for historical evidence, he found them entertaining to read. যদিও খুব সচরাচর এই ভাকারের বইয়েতে হিস্টোরিক্যাল এভিডেন্সের জন্য রিলাই করে না বা নির্ভর করে না, কিন্তু তারপরেও সে এটাকে খুব ইন্টারেস্টিং হিসেবে পেল পড়ার জন্য। Sometimes buried in the graphic but doctored accounts, he could spot the germ of truth. যদিও এই বইতে যেসব গ্রাফিক্যাল ইমেজেসগুলো রয়েছে
সেগুলো একটু বিকৃত বা একটু ট্রুথকে বিচ্ছিন্ন, তা সত্ত্বেও সে কিন্তু তার মধ্যে সত্যটাকে খুঁজে বার করে নিল। হি ফাউন্ড ওয়ান নাও ইন এ 3-line account of how close Vishwas Rao had came to being killed. সে কিন্তু এখন সেই 3টে লাইন খুঁজে পেয়েছে যাতে বিশ্বাস রায়ের মৃত্যুর যে সে কতটা কাছাকাছি চলে এসেছিল সেটা বর্ণনা করা আছে। And then Vishwas Rao guided his horse to the melee where the elite troops were fighting and he attacked them. বিশ্বাস রাও তারপর তার যে হর্সটা সেটাকে গাইড করলো যে রণক্ষেত্র আর একদম মাঝখানে, যেখানে কিনা যে সমস্ত সশস্ত্র বাহিনী তারা যুদ্ধ করছে তাদেরকে অ্যাটাক করার জন্য। অ্যান্ড গড ওয়াজ মার্সিফুল, ঈশ্বর তাকে কিন্তু করুণা করেছিল। এ শট বুস্ট পাস্ট হিজ ইয়ার, একটা গান শট তার জাস্ট কানের পাশ দিয়েই চলে গেছিল। ইভেন দ্য ডিফারেন্স অফ এ তিল মি উড হ্যাভ লেড টু হিজ ডেথ, যদি একটা তিলও তার দিকে ওই বুলেটটা এগিয়ে আসতো তাহলে কিন্তু তার মৃত্যু হতে পারত। At 8 o'clock, the librarian politely reminded the professor that the library was closing for the day. লাইব্রেরিয়ান খুবই নম্রভাবে রিমাইন্ড করে দিল যে এখন 8টা বাজে এবং আজকের জন্য লাইব্রেরি ক্লোজ হতে চলেছে। গঙ্গাধর পন্থ emerged from his thoughts. গঙ্গাধর পন্থ সে তার চিন্তাভাবনা থেকে বেরিয়ে এলো। Looking around, he noticed that he was the only reader left in that magnificent hall. এবং সে চারিদিকে তাকিয়ে দেখলো যে সেই একমাত্র রিডার এই হলের মধ্যে রয়েছে। I beg your pardon, sir. May I request you to keep these books here for my use tomorrow morning? আমাকে ক্ষমা করবেন স্যার, আমার জন্য কি আমি কি আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি? আপনি কি আমার জন্য এই বইগুলোকে এই টেবিলে ছেড়ে দিয়ে যেতে পারেন যাতে আমি কালকে সকালে আবার পড়তে পারি? বাই দ্য ওয়ে, when do you open? আপনারা লাইব্রেরি কখন ওপেন করেন? At 8 o'clock, sir, the librarian smiled. Here was a user and researcher right after his heart. সে কিন্তু একজন খুব মনের মতো রিসার্চার এবং রিডার পেয়েছেন, যার জন্য সে একটু স্মাইল করেই তাকে উত্তর দিল যে 8টার সময় ওপেন হয়। As the professor left the table, he shoved some notes into his right pocket. Absent-mindedly, he also shoved the workers into his left pocket. সে কিন্তু অন্যমনস্কভাবে তার লেফট পকেটে ভাগারের যে বইটা সেটাকে ঢুকিয়ে নিয়েছে এবং সে টেবিল থেকে ওঠার সময় তার ডান দিকের পকেটে যে কিছু নোটসগুলো সেগুলোকে রেখে দিয়েছে। হি ফাউন্ড এ গেস্ট হাউস টু স্টে ইন অ্যান্ড হ্যাড আ ফ্রুগাল মিল। সে কিন্তু নিজের জন্য একটা রাতে থাকার জন্য একটা গেস্ট হাউস খুঁজে নিল এবং একটা একটু চিপ বা সস্তার একটা খাবার খেয়ে নিল। হি দেন সেট আউট ফর এ স্ট্রল টুয়ার্ডস দ্য আজাদ ময়দান, এবং তারপর সে হাঁটতে বেরোলো আজাদ ময়দানের দিকে। ইন দ্য ময়দান হি ফাউন্ড এ থ্রং মুভিং টুয়ার্ডস আপ অ্যান্ড ডাল। সে দেখলো যে ময়দানে একটা ক্রাউড প্যান্ডালের দিকে অগ্রসর হচ্ছে। তো আ লেকচার ওয়াজ টু টেক প্লেস, একটা লেকচার সংগঠিত হতে চলেছে বা শুরু হতে চলেছে। ফোর্স অফ হ্যাবিট টুক প্রফেসর গায়তন্ডে টুয়ার্ডস দ্য প্যান্ডাল। অভ্যাসের বশবর্তী হয়ে প্রফেসরও সেই প্যান্ডালের দিকে মুভ করলো। দ্য লেকচার ওয়াজ ইন প্রোগ্রেস, লেকচারটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিল। অলদো পিপল কেপ্ট কামিং অ্যান্ড গোয়িং, যদিও মানুষেরা কিন্তু যাচ্ছে আসছে। বাট প্রফেসর গায়তন্ডে ওয়াজ নট লুকিং অ্যাট দ্য অডিয়েন্স, কিন্তু প্রফেসর গায়তন্ডে অডিয়েন্স বা দর্শকের দিকে দেখছিল না। হি ওয়াজ স্টিয়ারিং অ্যাট দ্য প্ল্যাটফর্ম অ্যাজ ইফ মেসমারাইজড। সে কিন্তু অভিভূত হয়ে সেই প্ল্যাটফর্মের দিকে তাকিয়েছিল। দেয়ার ওয়াজ এ টেবিল অ্যান্ড এ চেয়ার বাট দ্য লেটার ওয়াজ আনঅকুপাইড। এই প্ল্যাটফর্মে কি ছিল? একটা টেবিল ছিল এবং একটি চেয়ার ছিল, কিন্তু লেটার মানে এই চেয়ারটা কিন্তু ছিল আনঅকুপাইড, অর্থাৎ খালি। দ্য প্রেসিডেন্সিয়াল চেয়ার আনঅকুপাইড, যে প্রেসিডেন্সিয়াল চেয়ারটা সেটা কিন্তু খালি পড়েছিল। দ্য সাইট স্টিয়ার্ড হিম টু দ্য ডেপথস,
এবং এই যে জিনিসটা তাকে কিন্তু তার ডিপ পর্যন্ত ভাবিয়ে তুললো, তাকে নাড়া দিল। লাইক এ পিস অফ আয়রন attracted to a magnet, he swiftly moved towards the chair. ঠিক যেমনটা একটা আয়রন ম্যাগনেটের দিকে আকৃষ্ট হয়, ঠিক তেমনি সেও কিন্তু আকৃষ্ট হয়ে চেয়ারের দিকে চলে গেল। দ্য স্পিকার স্টপড ইন মিড সেন্টেন্স, টু শক টু কন্টিনিউ। যে বক্তৃতা দিচ্ছিল সে কিন্তু একেবারে মাঝ বক্তৃতা থেমে গেল, কারণ যথেষ্ট শক পেয়েছে এবং সে আর কন্টিনিউ করতে পারলো না। বাট দ্য অডিয়েন্স সুন ফাউন্ড ভয়েস, কিন্তু অডিয়েন্সের মধ্যে থেকে কথা শোনা গেল। ভ্যাকেট দ্য চেয়ার, চেয়ারটিকে খালি করো। দিস লেকচার সিরিজ হ্যাজ নো চেয়ারপারসন, এই লেকচারে কোনো চেয়ারপারসনের কোনো অস্তিত্ব নেই। অ্যাওয়ে ফ্রম দ্য প্ল্যাটফর্ম, মিস্টার, এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়াও। দ্য চেয়ার ইজ সিম্বলিক, ডোন্ট ইউ নো, এই চেয়ারটা, যে চেয়ারের যে শূন্যতা, এটা একটা সিম্বলিক ইমেজ, তুমি কি এটা জানো না? হোয়াট ননসেন্স, হু এভার হার্ড অফ এ পাবলিক লেকচার উইদাউট এ প্রেসাইডিং ডিগনিটারি? একজন প্রেসাইডিং ডিগনিটারি ছাড়া কেউ কি কখনো শুনেছে যে কোনো পাবলিক লেকচার হয়েছে? প্রফেসর গাইতন্ডে went to the mic and gave vent to his views. প্রফেসর গাইতন্ডে মাইকের কাছে গেল এবং সে তার নিজের যে বক্তব্য সেটাকে এক্সপ্রেস করলো। লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যান আনচেয়ার্ড লেকচার ইজ লাইক শেক্সপিয়ার্স হ্যামলেট উইদাউট দ্য প্রিন্স অফ ডেনমার্ক, লেট মি টেল ইউ। তো সে কি বলে শুরু করলো যে এই যে একটা এমটি চেয়ার, একটা এমটি চেয়ার সিম্বলাইজ করে অনেকটা শেক্সপিয়ারের লেখা সেই ম্যাকবেথের হ্যামলেটের মতো, যে হ্যামলেটে যে প্রিন্স অফ ডেনমার্ক অর্থাৎ কিনা যে মেইন ক্যারেক্টার হ্যামলেট সেই মিসিং। বাট দ্য অডিয়েন্স ওয়াজ ইন নো মুড টু লিসন, কিন্তু অডিয়েন্সের এসব শোনার মতো একেবারেই মুড ছিল না। টেল আস নাথিং, আমাদেরকে কিছু বলো না। উই আর সিক অফ রিমার্কস অন দ্য চেয়ার, অফ ভোট অফ থ্যাঙ্কস, অফ লং ইন্ট্রোডাকশনস। আমরা এই চেয়ার থেকে এই রিমার্কগুলো পেতে পেতে খুবই একেবারে বিধ্বস্ত হয়ে গেছি। এই প্রচুর ধন্যবাদ এবং বিশাল বড় বড় লম্বা ইন্ট্রোডাকশন শুনতে শুনতে। উই অনলি ওয়ান্ট টু লিসন টু দ্য স্পিকার, আমরা শুধুমাত্র এই স্পিকারকেই শুনতে চাই। উই অ্যাবলিশ দ্য ওল্ড কাস্টমস লং অ্যাগো, আমরা এই পুরনো রীতিনীতিগুলোকে অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি। কিপ দ্য প্ল্যাটফর্ম এমটি প্লিজ, তাই এই যে প্ল্যাটফর্ম এটাকে খালি করো। But Gangadhar Pant had the experience of speaking at 999 meetings and had faced the Pune audience at its most hostile. গঙ্গাধর পান্তের কিন্তু এক্সপিরিয়েন্স ছিল 999টা মিটিংয়ে বক্তৃতা দেওয়ার, তাই সে চেষ্টা করলো যে এই পুনের অডিয়েন্সকে ফেস করার, তাদের সেরকম একটা বিভৎসতার মুখেও। হি কেপ্ট অন টকিং, সে কিন্তু তার বলা চালিয়ে গেল। হি সুন বিকেম এ টার্গেট ফর আ শাওয়ার অফ টমেটোস, এগস অ্যান্ড আদার অবজেক্টস। খুব তাড়াতাড়ি অডিয়েন্সের টার্গেট হয়ে গেল এবং তারা কিন্তু তাকে লক্ষ্য করে টমেটো, এগ এবং অন্যান্য জিনিসপত্রগুলো ছুটতে শুরু করলো। বাট হি কেপ্ট অন ট্রাইং ভ্যালিয়েন্টলি টু কারেক্ট হিজ স্যাক্রিলেজ, কিন্তু তারপরেও সে বীরত্বের সঙ্গে চেষ্টা করে গেল এই যে ভুল বা অন্যায় বা এই অপবিত্র একটা কাজ হতে চলেছে সেটাকে সংশোধন করার। ফাইনালি দ্য অডিয়েন্স কম টু দ্য স্টেজ টু ইজেক্ট হিম বডিলি, তাই ফাইনালি অডিয়েন্স স্টেজের দিকে মুভ করে গেল এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিল। অ্যান্ড ইন দ্য ক্রাউড গঙ্গাধর পান্ত ওয়াজ নো ওয়্যার টু বি সিন, এবং সেই ক্রাউডের মধ্যে গঙ্গাধর পান্তকে আর কোথাও দেখা গেল না। দ্যাট ইজ অল আই হ্যাভ টু টেল রাজেন্দ্র, রাজেন্দ্রকে এই সব কিছুই আমাকে বলতে হবে। অল আই নো ইজ দ্যাট আই ওয়াজ ফাউন্ড ইন দ্য আজাদ ময়দান ইন দ্য মর্নিং, যা আমি জানি যে আমি নিজেকে সকালবেলায় আজাদ ময়দানে খুঁজে পেয়েছি। বাট আই ওয়াজ ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড আই এম ফ্যামিলিয়ার উইথ, অর্থাৎ কিনা আমাদের যে প্রোটাগনিস্ট সে কিন্তু আবার তার নিজের ওয়ার্ল্ডে, যে নিজের রিয়েল ওয়ার্ল্ড যেখান থেকে সে গেছিল সেখানে আবার ফিরে এসছে, যেটার সাথে সে ফ্যামিলিয়ার। নাও হোয়ার এক্স্যাক্টলি ডিড আই স্পেন্ড দিস 2 days when I was absent from here? আমি এই যে 2টো দিন এখান থেকে অ্যাবসেন্ট ছিলাম, তো এই অ্যাবসেন্ট দিনগুলোতে আমি এক্স্যাক্টলি কোথায় স্পেন্ড করেছি, কোথায় ছিলাম? Rajendra was dumbfounded by the narrative.
রাজেন্দ্র কিন্তু একদমই হতবাক হয়ে গেল ন্যারেটিভের এই কথা শুনে। ইট টুক হিম আ হোয়াইল টু রিপ্লাই, তার একটু সময় লাগলো রিপ্লাই দিতে। প্রফেসর, বিফোর জাস্ট প্রায়র টু ইউর collision with the truck, what were you doing? রাজেন্দ্র asked. রাজেন্দ্র জিজ্ঞেস করলো যে প্রফেসর, তোমার যখন এই ট্রাকের সাথে কলিশনটা হয়েছিল, যে ধাক্কাটা তোমার লেগেছিল, তার ঠিক আগেই তুমি কি করছিলে? I was thinking of the catastrophe theory and its implication for history. আমি সেই সময় ভাবছিলাম ক্যাটাস্ট্রফি থিওরির ব্যাপারে এবং ভাবছিলাম ইমপ্লিকেশন ব্যাপারে, এর হিস্ট্রির উপর কি হতে পারে, অর্থাৎ এর ফলশ্রুতি কি হতে পারে হিস্ট্রির ওপরে। এখানে আমাদের জানতে হবে যে ক্যাটাস্ট্রফি থিওরিটা কি। ক্যাটাস্ট্রফি থিওরি হলো এমন একটা থিওরি যে ইতিহাসে ঘটে থাকা কোনো একটি ঘটনা পূর্বে সেটি যদি সেইভাবে না ঘটে অন্য কিছু ঘটতো, সেটা যদি অন্য কিছু হতো, তাহলে তার ফল ইতিহাস থেকে আমরা কেমন পেতাম, এটাই কিন্তু এই ক্যাটাস্ট্রফি থিওরি। রাইট, আই থট সো, রাজেন্দ্র স্মাইল্ড। রাজেন্দ্র হেসে বলল, ঠিক তাই, আমিও সেটাই ভাবছিলাম। ডোন্ট স্মাইল স্মাগলি, এরকম ভাবে আত্মতৃপ্তির মতো করে হেসো না। ইন কেস ইউ থিঙ্ক দ্যাট ইট ওয়াজ জাস্ট মাই মাইন্ড প্লেইং ট্রিক্স অ্যান্ড মাই ইমাজিনেশন রানিং অ্যামক, লুক অ্যাট দিস। তুমি যদি মনে করে থাকো যে আমার মাইন্ডের ওপর, আমার মাইন্ড আমার ওপরে কোনো একটা ট্রিক্স করেছে এবং তার জন্যই আমি যা ভাবছিলাম সেটাই আমার সাথে একটা ট্রিক হিসেবে এসছে চলনার মতো করে, তাহলে তুমি এই জিনিসটা দেখো। এটা কি? And triumphantly, Professor Gaidonde produced his vital. আরেকবার যাবো লাইনটাতে। And triumphantly, Professor Gaidonde produced his vital piece of evidence, a page torn out of a book. এবং বিজয়ীর মতো প্রফেসর গাইতন্ডে সে তার একটা পিস অফ এভিডেন্স হিসেবে যে একটা ভাইটাল পেপার ছিল একটা বই থেকে ছেঁড়া, সেটা কিন্তু সে দেখালো এবং আমরা জানি যে সেটা কোন বইয়ের পেজ। রাজেন্দ্র রিড দ্য টেক্সট অন দ্য প্রিন্টেড পেজ অ্যান্ড হিজ ফেস আন্ডারওয়েন্ট আ চেঞ্জ। তো রাজেন্দ্র যখন সেই পৃষ্ঠাটা পড়লো তখন কিন্তু তার মুখের যে ভাব এটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেল। গন ওয়াজ দ্য স্মাইল অ্যান্ড ইন ইটস প্লেস কেম আ গ্রেভ এক্সপ্রেশন। তার যে স্মাইল ছিল ফেসে সেটা চলে গেল, উপরন্তু তার একটা গভীর চিন্তায় মগ্ন ফেসের উদ্ভব হলো। হি ওয়াজ ভিজিবলি মুভড, বোঝা যাচ্ছিল সে কিন্তু বেশ খানিকটা শকড হয়েছে। গঙ্গাধর পন্থ প্রেজড হোম হিজ অ্যাডভান্টেজ। গঙ্গাধর পন্থ এই অবস্থা দেখে সে একটু অ্যাডভান্টেজ নিল এই মুহূর্তটার। আই হ্যাড ইনঅ্যাডভার্টেন্টলি স্লিপ দ্য ওয়াকার্স ইন মাই পকেট অ্যাজ আই লেফট দ্য লাইব্রেরি। আমি যে মুহূর্তে লাইব্রেরি থেকে বেরিয়েছিলাম আমি ভুল করে যে ওয়াকারের বইটা সেটা আমার লেফট পকেটে রেখে দিই। আই ডিসকভার্ড মাই এরর ওয়েন আই ওয়াজ পেইং ফর মাই মিল। আমি আমার ভুলটা ধরতে পারি ঠিক তখন যখন আমি আমার মিলের জন্য পে করতে গেছিলাম। আই হ্যাড ইন্টেন্ডেড টু রিটার্ন ইট দ্য নেক্সট মর্নিং। এবং আমি এটাকে পরের দিন সকালবেলায় ফেরত দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। বাট ইট সিমস দ্যাট ইন দ্য মিলি অফ আজাদ ময়দান দ্য বুক ওয়াজ লস্ট। কিন্তু আমার মনে হলো যে ওই যে ক্রাউডের মধ্যে এই দাঙ্গা হাঙ্গামায় আজাদ ময়দানে এই বইটা হারিয়ে যায়। অনলি দিস টর্ন অফ পেজ রিমেইন্ড, শুধুমাত্র এই ছেঁড়া পাতাটাই রয়ে গেছে। অ্যান্ড লাকিলি ফর মি দ্য পেজ কন্টেন্স ভাইটাল এভিডেন্স। এবং ভাগ্যবশত আমার জন্য এই পিস অফ এভিডেন্সটা রয়ে গেছে। রাজেন্দ্র অ্যাগেইন রিড দ্য পেজ। রাজেন্দ্র আবার এই পেজটাকে পড়লো। ইট ডিসক্রাইবড হাউ বিশ্বাস রাও নিয়ারলি মিস দ্য বুলেট। এটাতে বলা আছে কি করে বিশ্বাস রাও সেই বুলেটটাকে একেবারে কাছ দিয়ে মিস করলো। অ্যান্ড হাউ দ্যাট ইভেন্ট টেকেন অ্যাজ অ্যান ওমেন বাই দ্য মারাঠা আর্মি। এবং কি করে
এই ইভেন্টটা মারাঠা আর্মিদের জন্য খুবই সৌভাগ্য সূচক হয়ে দাঁড়ালো। টার্ন দ্য টাইড ইন দেয়ার ফেভার, এবং এটাই কিন্তু তাদের ফেভারটাকে ফিরিয়ে আনলো। নাও লুক এট দিস, এটাতে দেখো, গঙ্গাধর পন্ত প্রডিউসড হিজ ওন কপি অফ ভাউসাইবাঞ্চি ভাকর, opened at the relevant page. The account ran thus. সে তার কাছে থাকা যে ভাউসাইবাঞ্চি ভাকরের বইটা, সেই কপিটাকে সে দিল এবং যে রিলেভেন্ট পেজ, যে সেই সেম পেজটা তাকে খুলে দিল, যেটা কিনা এই ওয়ার্ল্ডের সাথে পরের যে প্যারালাল ওয়ার্ল্ডের যে বইটা, যে পেজটা, সেটার সাথে কম্পেয়ার করার জন্য। এবং আমরা দেখব যে এই বইটাতে কি লেখা রয়েছে। And then Vishwas Rao guided his horse to the melee where the elite troops were fighting. এবং বিশ্বাস রাও তার হর্সটাকে গাইড করলো সেই যুদ্ধক্ষেত্র বা সেই দাঙ্গার মধ্যে নিয়ে যাওয়া, যেখানে কিনা সেই এলিট ট্রুপ সশস্ত্র বাহিনীরা লড়ে চলেছে, এবং সে তাদেরকে অ্যাটাক করলো। অ্যান্ড গড এক্সপ্রেসড হিজ ডিসপ্লেজার, কিন্তু এখানে কিন্তু গড অসন্তুষ্ট হলো। দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা পরিবর্তন, যে আমরা প্রথম যে বইটা পেলাম তার সাথে এখানে কি পরিবর্তন রয়েছে, যে গড ছিল আগেরটাতে মার্সিফুল, কিন্তু এখানে রয়েছে অসন্তুষ্ট। হি ওয়াজ হিট বাই দ্য বুলেট, এবং সে সেই বুলেট দ্বারা নিহত হলো, তাকে আঘাত করলো। প্রফেসর গাইতন্ডে, ইউ হ্যাভ গিভেন মি ফুড ফর থট। প্রফেসর গাইতন্ডে, তুমি কিন্তু আমাকে চিন্তা বা ভাবনা চিন্তার জন্য বেশ কিছুটা উপাদান দিয়েছ। Until I saw this material evidence, I had simply put your experience down to fantasy. অর্থাৎ যদি না আমার কাছে এই ম্যাটেরিয়ালটা আসতো বা পেতাম, তাহলে কিন্তু আমি তোমার এই পুরো এক্সপিরিয়েন্সটাকেই একটা ফ্যান্টাসি বা কল্পনাভাবে ধরে নিতাম। But facts can be stranger than fantasies, as I am beginning to realize. যেমনটা আমি মনে করতে শুরু করেছি যে ফ্যাক্ট কিন্তু অনেক বেশি স্ট্রেঞ্জ হতে পারে ফ্যান্টাসিস থেকে বা কল্পনা থেকে, বাস্তব কিন্তু অনেক বেশি স্ট্রেঞ্জ। ফ্যাক্টস, হোয়াট আর দ্য ফ্যাক্টস? আই এম ডাইং টু নো, প্রফেসর গাইতন্ডে সেইড। প্রফেসর গাইতন্ডে বলল যে বাস্তব কি ধরনের বাস্তব, আমি কিন্তু সেটা জানার জন্য মুখিয়ে আছি। রাজেন্দ্র মোশনড হিম টু সাইলেন্স অ্যান্ড স্টার্টেড পেসিং দ্য রুম। রাজেন্দ্র তাকে চুপ করিয়ে দিল এবং ঘরের মধ্যে হেঁটে চলে বেড়াতে লাগলো। অবভিয়াসলি আন্ডার গ্রেট মেন্টাল স্ট্রেন, এবং অবশ্যই তার মধ্যে একটা ভীষণ মানসিক চাপ রয়েছে। ফাইনালি হি টার্নড অ্যারাউন্ড অ্যান্ড সেড, প্রফেসর গাইতন্ডে, I will try to rationalize your experience on the basis of two scientific theories as known today. তো সে গাইতন্ডের দিকে গিয়ে তাকে অ্যাড্রেস করলো এবং বলল যে আমার কাছে দুটো সাইন্টিফিক থিওরি আছে, যার মাধ্যমে তোমাকে আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। Whether I succeed or not in convincing you of the facts, only you can judge. এবং আমি তোমাকে কনভিন্স করাতে পেরেছি কিনা, বোঝাতে পেরেছি কিনা, এটা শুধুমাত্র তুমি বলতে পারবে। For you have indeed passed through a fantastic experience, or more correctly a catastrophic experience. তুমি কিন্তু একটা ভীষণই চমৎকার একটা এক্সপিরিয়েন্স করেছো, একটা অনুভব পেয়েছো, বা যদি আরেকটু কারেক্ট হিসেবে বলি তাহলে বলতে পারি তুমি একটা বেশ অত্যাশ্চর্য একটা এক্সপিরিয়েন্স পেয়েছো। প্লিজ কন্টিনিউ রাজেন্দ্র, আই এম অল ইয়ার্স। আমি তোমাকে খুব ভালোভাবে শুনছি, তুমি কন্টিনিউ করো রাজেন্দ্র। প্রফেসর গাইতন্ডে রিপ্লাইড, প্রফেসর গাইতন্ডে বলল। রাজেন্দ্র কন্টিনিউড পেসিং অ্যাজ হি টকড। রাজেন্দ্র কথা বলতে বলতে হাঁটছিল, অর্থাৎ রাজেন্দ্র কথা বলছিল এবং হাঁটছিল। You have heard a lot about the catastrophe theory at that seminar.
তুমি এই যে ক্যাটাস্ট্রফি থিওরিটা এটার ব্যাপারে কিন্তু সেমিনারে শুনেছ। লেট আস অ্যাপ্লাই ইট টু দ্য ব্যাটল অফ পানিপথ। তো চলো আমরা অ্যাপ্লাই করি এই সেম ক্যাটাস্ট্রফি থিওরিকে ব্যাটল অফ পানিপথে। ওয়ার্স ফট ফেস টু ফেস অন ওপেন গ্রাউন্ডস অফার এক্সিলেন্ট এক্সাম্পলস অফ দিস থিওরি। খুবই উৎকৃষ্ট দৃষ্টান্ত, এই ওয়ারটা একেবারে ফেস টু ফেস লড়া হয়েছিল, একেবারে ওপেন গ্রাউন্ডে। খুব ভালো দৃষ্টান্ত এটা একটা এই থিওরি অ্যাপ্লাই করার জন্য। দ্য মারাঠা আর্মি ওয়াজ ফেসিং আবদালিজ ট্রুপস অন দ্য ফিল্ড অফ পানিপথ। মারাঠা আর্মি ফেস করছিল আবদালির ট্রুপটাকে পানিপথের ফিল্ডে। দেয়ার ওয়াজ নো গ্রেট ডিসপ্যারিটি বিটুইন দ্য লেটার্স ট্রুপস অ্যান্ড দ্য অপোজিং ফোর্স। তো এই যে দুটো ফোর্স ছিল, এই দুটো ফোর্সের মধ্যে কিন্তু খুব একটা বেশি অন্তর ছিল না, খুব একটা বেশি ডিফারেন্স ছিল না। দেয়ার আর্মর ওয়াজ কম্পারেবল, তাদের যে অস্ত্রশস্ত্র যে আর্মার্স সেগুলো কিন্তু একেবারে সামঞ্জস্যপূর্ণ, খুব একটা বেশি বৈষম্য ছিল না, মানে তারা একদম সেম স্ট্যান্ডার্ডে অবস্থিত। তো আ লট ডিপেন্ডেড অন দ্য লিডারশিপ অ্যান্ড দ্য মোরাল অফ দ্য ট্রুপস। তাই সমস্তটাই কিন্তু বা বেশিরভাগটাই কিন্তু ডিপেন্ড করছিল কিসের ওপরে? লিডারশিপের ওপরে এবং যে ট্রুপসটা, যে সৈন্যদল তার মোরালের ওপরে। দ্য জাংচার অ্যাট হুইচ Vishwas Rao, the son of the heir to the Peshwa, was killed, proved to be the turning point. তাই এখানে যদি দেখা যায় যে বিশ্বাস রাওকে যদি মারা হয় তাহলে কিন্তু পেশোয়ার কোনো রকম উত্তরাধিকারী থাকে না জীবিত। তাই এটা কিন্তু একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট, যে সমস্ত গল্পের কিন্তু মোড়টা ঘুরে যেতে পারে। অ্যাজ হিস্ট্রি হ্যাজ ইট, হিজ আঙ্কেল হাউ সাহেব রাস্ট ইনটু দ্য মেলি অ্যান্ড ওয়াজ নেভার সিন অ্যাগেইন। যেমনটা হিস্ট্রিতে রেকর্ড করা আছে, আমাদের হিস্ট্রিতে, এখানকার হিস্ট্রিতে, যে ভাউ সাহেব কিন্তু এই যে দাঙ্গা, সেই যে রণক্ষেত্র তার দিকে লেগেছিল এবং তাকে আর দেখা যায়নি। Whether he was killed in the battle or survived is not known. তাই সে যে ব্যাটেলে সার্ভাইভ করেছিল কি মারা গেছিল এটা একেবারেই অজানা। But for the troops at that particular moment, that blow of losing their leaders was crucial. তাই এই সময়টায় সেই ট্রুপেরদের জন্য কিন্তু এটা খুবই একটা ক্রুশিয়াল ব্যাপার যে তারা তাদের লিডারকে লস করেছিল কিনা। যদি লিডার লস করে থাকে তাহলে কিন্তু তাদের ট্রুপের ওপরে একটা বিশাল বড় মোরাল ক্ষতি হবে। দে লস্ট দেয়ার মোরাল অ্যান্ড ফাইটিং স্পিরিট, তাতে তারা তাদের যে মোরাল এবং ফাইটিং স্পিরিট দুটোই হারাবে। দে আর ফলোড অ্যান আটার রাউট, এবং এর জন্যই কিন্তু যে ফলাফল, সেই যে ডিফিট, সেটা কিন্তু ফলশ্রুতি হিসেবে আসে। এক্স্যাক্টলি প্রফেসর, অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ শোন মি অন দ্য টর্ন পেজ is the course taken by the battle when the bullet missed Vishwas Rao. একদম সেটাই প্রফেসর, এবং তুমি আমাকে যে পেজটা দেখিয়েছো সেই পেজটাতে বোঝা যাচ্ছে যে বিশ্বাস রাওয়ের ওই বুলেটটা মিস করার জন্যই কিন্তু ব্যাটেলের কোর্সটা কি হয়েছিল, একেবারে ডিফারেন্ট একটা আউটকাম এসেছিল। আ ক্রুশিয়াল ইভেন্ট গন দ্য আদার ওয়ে, একটা ভীষণই এটা একটা ক্রুশিয়াল মোমেন্ট ছিল, একটা ইভেন্ট ছিল যেটা একেবারেই অন্যরকম হয়ে গেছিল। অ্যান্ড its effect on the troops was also the opposite, এবং ট্রুপসের উপরেও কিন্তু এর এফেক্টটা ছিল একেবারেই বিপরীত। It boosted their morale and provided just that extra impetus that made all the difference. রাজেন্দ্র said, রাজেন্দ্র বলল কি, যে পরিবর্তিত রেজাল্টটা, যে বিশ্বাস রাও যে বুলেটটা মিস করলো, তাকে নিয়ারলি মিস করলো, এই রেজাল্টটাই কিন্তু তাদেরকে, তাদের মোরালটাকে বুস্ট করেছিল এবং তার একটা যে ইম্প্যাক্ট, এটা একটা ডিফারেন্সিয়েশন এনে দিয়েছিল। মেবি সো, হয়তো সেটাই। সিমিলার স্টেটমেন্টস আর মেড অ্যাবাউট দ্য ব্যাটল অফ ওয়াটারলু, হুইচ নেপোলিয়ন কুড হ্যাভ ওন। হয়তো সিমিলার স্টেটমেন্ট এরকম দেওয়া যেতে পারে যে ব্যাটল অফ ওয়াটারলুতে নেপোলিয়নও হয়তো জিততে পারতো যদি অন্য কিছু হতো। বাট উই লিভ in a unique world which has a unique history. কিন্তু আমরা যে পৃথিবীতে বাস করি সেটার নিজেই একটা ইউনিক ওয়ার্ল্ড এবং তার একটা ইউনিক হিস্ট্রি আছে। This idea of
ইট মাইট হ্যাভ বিন ইজ ওকে ফর দ্য সেক অফ স্পেকুলেশন বাট নট ফর রিয়েলিটি। ভাবনা চিন্তার জন্য তো এগুলো ঠিক আছে, কিন্তু রিয়েলিটির জন্য নয়, যে এরকমটা হলে কি হতো বা এরকমটা হলে কি হতে পারতো। গঙ্গাধর পান্ত সেইড, গঙ্গাধর পান্ত বলল, আই টেক ইস্যু উইথ ইউ দেয়ার। আমার কিন্তু এখানে তোমার সাথে একটু ভিন্ন মত রয়েছে, আমার ভিন্ন মত রয়েছে এই ব্যাপারে। ইনফ্যাক্ট দ্যাট ব্রিংস মি টু মাই সেকেন্ড পয়েন্ট, হুইচ ইউ মে ফাইন্ড স্ট্রেঞ্জ বাট প্লিজ হিয়ার মি আউট, রাজেন্দ্র সেইড। তো রাজেন্দ্র কি বললো, যে ইনফ্যাক্ট এখান থেকেই কিন্তু আমার একটা অন্য ওপিনিয়ন আছে, যার উপরে নির্ভর করে আমার এই দ্বিতীয় পয়েন্টটা। এটাকে তোমার হয়তো একটু স্ট্রেঞ্জ হলে মনেও লাগতে পারে, কিন্তু প্লিজ তুমি এটাকে শোনো ভালোভাবে। তো আমরা প্রথমে পেলাম রাজেন্দ্রের ফার্স্ট থিওরি, যেটা ছিল ক্যাটাস্ট্রফি থিওরি, এবং সেকেন্ড থিওরি এখন রাজেন্দ্র এই ব্যাপারে বলতে যাচ্ছে। গঙ্গাধর পান্ত listened expectantly as Rajendra continued. গঙ্গাধর পান্ত রাজেন্দ্রের সমস্ত কথাবার্তাগুলো একেবারে মনোযোগ সহকারে শুনছিল। হোয়াট ডু উই মেন্ট বাই রিয়েলিটি, আমরা রিয়েলিটি বলতে কি বুঝি? উই এক্সপিরিয়েন্স ইট ডিরেক্টলি উইথ আওয়ার সেন্সেস অর ইনডিরেক্টলি ভায়া ইনস্ট্রুমেন্টস। আমরা রিয়েলিটি বলতে বুঝি যে যেগুলো আমরা সেন্সেসের দ্বারা, আমাদের চেতনার দ্বারা অনুভব করি, এবং হতে পারে যে আমরা ইনডিরেক্টলি সেগুলো কোনো ইনস্ট্রুমেন্ট থেকে পেয়ে থাকি। যেমন যদি আমরা কোনো খবরের কাগজ থেকে কোনো সংবাদ পড়ে থাকি, তো সেটা একটা ইনডিরেক্ট সোর্স অফ রিয়েলিটি। বাট ইট ইজ লিমিটেড টু হোয়াট উই সি, কিন্তু এটা লিমিটেড, যা আমরা দেখি তার মধ্যে লিমিটেড। ডাজ ইট হ্যাভ আদার ম্যানিফেস্টেশন, এরকম কি আছে যে এর কোনো অন্য কোনো রূপ আছে আরো? দ্যাট রিয়েলিটি মে নট বি ইউনিক has been found from experiments on very small systems of atoms and their constituent particles. তো এই যে অ্যাটমসগুলো, যেসব তার যে আরও পার্টিকলসগুলো, সেই সব পার্টিকলসের মধ্যে, সেই সব স্মল সিস্টেমের মধ্যে কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করে যেসব রিয়েলিটিগুলো পাই, সেগুলো কিন্তু ইউনিক নয়। When dealing with such systems, the physicist discovered something startling. তো এইরকম ধরনের সিস্টেমের সাথে ডিল করতে গিয়ে কিন্তু ফিজিসিস্টরা কিন্তু বেশ চমৎকৃত বা চমৎকার, মানে চমৎকৃত করে বা খুব আশ্চর্য করে এরকম ধরনের ডিসকভারিংস কিন্তু পাওয়া যায়। দ্য বিহেভিয়ার অফ দিস সিস্টেমস ক্যান নট বি প্রেডিক্টেড definitively even if all the physical laws governing those systems are known. মানে আমরা যদি সেই যে সিস্টেমগুলো, সেগুলোকে আমরা, তার বিহেভিয়ারগুলোকে যদি আমরা প্রেডিক্ট করার চেষ্টা করি, নিশ্চিত করার চেষ্টা করি, আমরা কিন্তু সেটা করতে পারবো না, যতই না আমরা তার উপরে যেসব লসগুলো আছে ফিজিক্সের, সেই সব লসগুলো অ্যাপ্লাই করি না কেন, আমরা কিন্তু কখনোই প্রেডিক্ট করতে পারবো না এক্স্যাক্টলি। টেক অ্যান এক্সাম্পল। এবার আমরা সেই জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে দেখব, কারণ এটা অনেকটা বোঝা দুঃসাধ্যকর বলা যায় এইভাবে, কিন্তু যখন আমরা একটা এক্সাম্পল পাবো তখন এই জিনিসটা আরো আমাদের কাছে ক্লিয়ার হবে। তো দেখা যাক এরপরে রাজেন্দ্র প্রসাদ আরো কি বলছে এক্সাম্পল হিসেবে। আই ফায়ার অ্যান ইলেকট্রন ফ্রম এ সোর্স, আমি একটা সোর্স থেকে একটা ইলেকট্রন ফায়ার করলাম। হোয়ার উইল ইট গো, এটা কোথায় যাবে? ইফ আই ফায়ার এ বুলেট ফ্রম এ গান ইন এ গিভেন ডিরেকশন অ্যাট এ গিভেন স্পিড, I know where it will be at a later time. এই যে ইলেকট্রনটা আমি ফায়ার করলাম, সেটা কোথায় যাবে আমি না জানলেও আমি কিন্তু যে বুলেটটা ফায়ার করেছি একটা গান থেকে, সেটার ডিরেকশনটা কি হবে এবং সেটা পরবর্তী সময়ে কোথায় যাবে সেটা কিন্তু অনুমান করা যায়, এবং সেটা কিন্তু অনুমান সাপেক্ষ। কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে কি সেরকমটা হতে পারে? বাট আই ক্যান নট মেক সাচ অ্যান অ্যাসারশন ফর দ্য ইলেকট্রন, আমি সেরকম কোনো সিদ্ধান্ত কিন্তু ইলেকট্রনের ব্যাপারে নিতে পারি না। ইট মে বি হিয়ার এনিওয়ার, এটা এখানে সেখানে বা যে কোনো কোথায় হতে পারে। আই ক্যান অ্যাট বেস্ট কোট odds for it being found in a specified location at a specified time. আমি কি করতে পারি, আমি বড় জোর কিছু প্রবাবিলিটি খুঁজে বার করতে পারি
যেটা কোনো স্পেসিফাইড টাইমে স্পেসিফাইড লোকেশনে কোথায় থাকতে পারে তার একটা সম্ভাবনা দিতে পারি মাত্র। দ্য ল্যাক অফ ডিটারমিনিজম ইন কোয়ান্টাম থিওরি, এই যে ওপরে থিওরিটা দেয়া হলো, এই থিওরিটার নামই কিন্তু ল্যাক অফ ডিটারমিনিজম ইন কোয়ান্টাম থিওরি, যেটা রাজেন্দ্রর দেয়া সেকেন্ড থিওরির মধ্যে আসছে। এবং এই থিওরিটাই কিন্তু আমরা জানতে পারছি ইভেন অ্যান ignoramus historian like me has heard of it, প্রফেসর গাইতন্ডে said। তো এটা কিন্তু প্রফেসর গাইতন্ডেই বলছে যে আমার মতো একজন সেরকম সুখ্যাত বা সেরকম কোনো বৃহৎ হিস্টোরিয়ান না হলেও আমি কিন্তু এর ব্যাপারে শুনেছি। তো ইম্যাজিন মেনি ওয়ার্ল্ড পিকচার্স, তো এটা কে বলছে? রাজেন্দ্র বলছে যে এরকম ইমাজিন করো যে এরকম অনেকগুলো ওয়ার্ল্ড আছে, মানে এরকম বেশ কিছু ওয়ার্ল্ড আছে, মানে যেটাকে আমরা প্যারালাল ইউনিভার্স বলছি বা প্যারালাল ওয়ার্ল্ড বলছি, এরকম অনেকগুলো প্যারালাল ওয়ার্ল্ড আছে। ইন in one world the electron is found here, in another it is over there, মানে কোনোটাতে এখানে আছে ইলেকট্রন, আবার কোনোটাতে এখানে আছে, আবার কোনোটাতে এখানে রয়েছে। তো বিভিন্ন ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ইলেকট্রনগুলো রয়েছে। ইন ইয়েট অ্যানাদার ইট ইজ ইন এ স্টিল ডিফারেন্ট লোকেশন, মানে এটা প্রত্যেক জায়গাতেই ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে দেখা যাচ্ছে। ওয়ান্স দ্য অবজারভার ফাইন্ডস where it is, we know which world we are talking about, অর্থাৎ অবজারভার যখন সেটাকে এই ওয়ার্ল্ডে দেখছে তখন আমরা বুঝতে পারছি যে সেই অবজারভার তখন এই ওয়ার্ল্ডের ব্যাপারে কথা বলছে, এবং ঠিক সিমিলারলি যখন সেটা অন্য জায়গায় রয়েছে তখন সেটা অন্য ওয়ার্ল্ডের ব্যাপারে হয়ে যাচ্ছে। But all these alternative worlds could exist, but retake, but all these alternative worlds could exist just the same, অর্থাৎ কিনা এই যে অল্টারনেটিভ ওয়ার্ল্ডগুলো রয়েছে এগুলো কিন্তু সবই একই সময় এক্সিস্ট করতে পারে। রাজেন্দ্র পজড টু মার্শাল হিজ থটস, রাজেন্দ্র এই বলে নিজের যে থটসগুলো সেগুলোকে সে এখানে বললো, সেগুলোকে সে এখানে তুলে ধরলো। বাট ইজ দেয়ার এনি কন্ট্যাক্ট বিটুইন দিস মেনি ওয়ার্ল্ডস, প্রফেসর গাইতন্ডে আস্কস। তো প্রফেসর গাইতন্ডে কি জিজ্ঞেস করছে যে এই ওয়ার্ল্ডগুলোর মধ্যে, যেগুলো এই ভিন্ন ভিন্ন ওয়ার্ল্ড, এগুলোর মধ্যে কি কোনো কানেকশন রয়েছে আদৌ? এবার দেখো এখানে কি বলছে, ইয়েস অ্যান্ড নো, হ্যাঁ আবার নাও। ইমাজিন টু ওয়ার্ল্ডস, এখানে কি বলছে যে দুটো ওয়ার্ল্ডের কথা চিন্তা করো, ঠিক আছে? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন বোথ অ্যান ইলেকট্রন ইজ অরবিটিং দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, অর্থাৎ এই যে একটা অ্যাটম রয়েছে সেই অ্যাটমের মাঝে রয়েছে একটা করে নিউক্লিয়াস, এবং তার যে অরবিটে এখানে কিন্তু একটা করে ইলেকট্রন রয়েছে, তাই তো? like planets around the sun. গঙ্গাধর পান্থ ইন্টারজেক্টেড, গঙ্গাধর পান্থ কমেন্ট করলো এর মধ্যে যে ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই প্ল্যানেটসগুলো যেমন সানের অ্যারাউন্ডে রয়েছে ঠিক তেমনটাই, কিন্তু তার উত্তরে কি বলছে, নট কোয়াইট, না সেরকমটা নয়। উই নো দ্য প্রেসাইজ ট্র্যাজেক্টরি অফ দ্য প্ল্যানেট, আমরা কিন্তু প্ল্যানেটের যে একদম এক্সাক্ট ট্র্যাজেক্টরিটা সেটা কিন্তু আমরা ভালোভাবে জানি, কিন্তু এই অ্যাটমের কিন্তু তা আমরা জানি না। যে অ্যাটমগুলো রয়েছে এই অ্যাটমের ট্র্যাজেক্টরি কিন্তু আমরা প্রপার ওয়েতে জানি না, কিন্তু প্ল্যানেটের ক্ষেত্রে সেটা আমরা জানি। দ্য ইলেকট্রন কুড বি অরবিটিং ইন এনি অফ এ লার্জ নাম্বার
অফ স্পেসিফাইড স্টেটস, অর্থাৎ কিনা যে ইলেকট্রনগুলি রয়েছে সেগুলো কিন্তু এক একটা স্পেসিফাইড স্টেটে মুভ করতে পারে, অরবিট করতে পারে। ঠিক আছে, যদি আমরা দেখি ধরে নিই এই যে একটা নিউট্রন রয়েছে কেন্দ্রে এবং তার যে আউটার লাইন, এই আউটার লাইনে বেশ কয়েকটা অরবিট রয়েছে। এই অরবিটগুলো এরকম ঠিক আছে। নাও দিস স্টেটস মে বি ইউজ টু আইডেন্টিফাই দ্য ওয়ার্ল্ড। এবার এই যে দুটো আলাদা আলাদা কালারের যে অরবিট, এই অরবিটগুলোকে আলাদা আলাদা ওয়ার্ল্ড হিসেবে আইডেন্টিফাই করা যায় এবং এর অরবিটে রয়েছে কি নিউট্রন। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে, ইন স্টেট নাম্বার 1 উই হ্যাভ দ্য ইলেকট্রন ইন এ স্টেট অফ হায়ার এনার্জি। ধরে নিই এটা যদি আমার স্টেট নাম্বার 1 হয় এবং এটা যদি 2 হয়, এখানে দেখা গেল হায়ার এনার্জি রয়েছে, এখানে যথেষ্ট হাই এনার্জি রয়েছে এই অরবিটে, এই ওয়ার্ল্ডে। এবং ইন স্টেট নাম্বার 2 ইট ইজ ইন এ স্টেট অফ লো এনার্জি, লোয়ার এনার্জি। এবং স্টেট নাম্বার 2তে কিন্তু এখানে লো এনার্জি রয়েছে। ইট ক্যান মেক এ জাম্প ফ্রম হাই টু লো এনার্জি অ্যান্ড সেন্ড আউট আ পালস অফ রেডিয়েশন। তো এখানে কিন্তু হাই এনার্জি থেকে লো এনার্জিতে একটা জাম্প হতে পারে এবং তার জন্য একটা রেডিয়েশন রিলিজ হবে। or a pulse of radiation can knock it out of state number 2 into state number 1। এবং তাতে কি হবে যে আমাদের এই যে স্টেট নাম্বার 2 থেকে স্টেট নাম্বার 1 এর দিকে একটা একটা জাম্প হবে। আর such transitions are common in microscopic system। আর এইরকম মাইক্রোস্কোপিক সিস্টেমে কিন্তু এই জিনিসগুলো খুবই কমন। এরকম ধরনের হাই এনার্জি লো এনার্জি জাম্প এবং তার ফলে ইলেকট্রনের একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া, এটা খুবই একটা কমন ফ্যাক্ট, খুবই কমন সিনারিও। হোয়াট ইফ ইট হ্যাপেন্ড অন এ মাইক্রোস্কোপিক লেভেল, রাজেন্দ্র আস্কড। তো রাজেন্দ্র এবার জিজ্ঞেস করলো যে যদি এই সিস্টেমটাই ধরো কোনো মাইক্রোস্কোপিক সিস্টেমে না হয়ে ম্যাক্রোস্কোপিক সিস্টেম লেভেলে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? I got you. You are suggesting that I made a transition from one world to another and back again. গঙ্গাধর পান্ত asked. তো গঙ্গাধর পান্ত বললো যে আমি তোমাকে, তুমি কি বলতে চাইছো সেটা আমি বুঝতে পেরেছি এবং তুমি যেটা বলতে চাইছো যে সাজেস্ট করছো যে আমি একটা ট্রানজিশন করেছি এরকম সিমিলার ধরনেরই একটা ওয়ার্ল্ড থেকে আরেকটা ওয়ার্ল্ডে এবং আবার ফিরেও এসেছি। ফ্যান্টাস্টিক, দো ইট সিমস, এটা বেশ একটা ফ্যান্টাস্টিক ব্যাপার মনে হতে পারে। দিস ইজ দ্য অনলি এক্সপ্লেনেশন আই ক্যান অফার। আর এটাই একটা মাত্র যে এক্সপ্লেনেশন যেটা আমি তোমাকে দিতে পারি এবং এটাই কিন্তু সেকেন্ড লাস্ট explanation. My theory is that catastrophic situations offer radically different alternatives for the world to proceed. এবং আমার এই থিওরি মতে যে ক্যাটাস্ট্রফিক যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা কি করে ডিফারেন্ট যে অল্টারনেটিভগুলো, যে বিভিন্ন ওয়ার্ল্ডের যে মানে আলাদা আলাদা ওয়ার্ল্ডের যে অল্টারনেটিভসগুলো সেগুলো দেয়। And it seems that so far as reality is concerned, all alternatives are viable, but the observer can experience only one of them time. অর্থাৎ কিনা রিয়েলিটি দেখে তো এরকমই মনে হচ্ছে যে বিভিন্ন ধরনের অল্টারনেটিভস অ্যাভেলেবেল আছে, মানে বিভিন্ন ধরনের যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডগুলো প্রেজেন্ট আছে, কিন্তু কোনো একজন অবজারভার সে কিন্তু অ্যাট এ টাইম একটাই ওয়ার্ল্ড অবজার্ভ করতে পারে বা এক্সপিরিয়েন্স করতে পারে। By making a transition, you are able to experience two worlds, although one at a time. তো তুমি কি করেছো, একটা ট্রানজিশন করেছো এবং সেই ট্রানজিশনের ফলে তুমি দুটো ওয়ার্ল্ডেরই এক্সপিরিয়েন্স করেছো। তুমি ওয়ার্ল্ড 1 এবং ওয়ার্ল্ড 2
এই দুটোরই কিন্তু এক্সপিরিয়েন্স করেছো, কিন্তু তুমি এক্সপিরিয়েন্স করেছো কিভাবে? ওয়ান এট এ টাইম, যে কোনো একটাতে একবার থেকে। দ্য ওয়ান ইউ লিভ ইন নাও অ্যান্ড দ্য ওয়ান হোয়ার ইউ স্পেন্ড 2 days, মানে একটা ওয়ার্ল্ডে যেটা তুমি এখন বর্তমানে রয়েছো, আর আরেকটা ওয়ার্ল্ড যেখান থেকে তুমি, যে প্যারালাল ওয়ার্ল্ড থেকে তুমি 2 দিন কাটিয়ে এসছো। ওয়ান হ্যাজ দ্য হিস্ট্রি উই নো, দ্য আদার আর ডিফারেন্ট হিস্ট্রি। এই একটা ওয়ার্ল্ডে যে রিয়েল ওয়ার্ল্ডটা রয়েছে আমাদের, এই রিয়েল ওয়ার্ল্ডের হিস্ট্রি যেটা আমরা কিনা জানি, আর অন্য যে প্যারালাল ওয়ার্ল্ডটা, সেই প্যারালাল ওয়ার্ল্ডের যে হিস্ট্রি সেটা কিন্তু ডিফারেন্ট, এটার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। The separation or bifurcation took place in the Battle of Panipat. আর এই যে সেপারেশনটা, এই যে দুটো ওয়ার্ল্ডের মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা করছে, এটা কার জন্য? সেটা এই ব্যাটল অফ পানিপথের জন্যই কিন্তু হয়েছে। ইউ নিদার ট্রাভেলড টু দ্য পাস্ট নর টু দ্য ফিউচার, তুমি না পাস্টে গেছো আর নাই তুমি ফিউচারে গেছো। ইউ ওয়ার ইন দ্য প্রেজেন্ট বাট এক্সপিরিয়েন্সিং আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, তুমি প্রেজেন্টেই ছিলে এবং সেই প্রেজেন্টেই থেকে তুমি দুটো ডিফারেন্ট ওয়ার্ল্ডকে তুমি কিন্তু এক্সপিরিয়েন্স করেছো। অফকোর্স বাই দ্য সেম টোকেন দেয়ার মাস্ট বি মেনি মোর ডিফারেন্ট ওয়ার্ল্ডস রাইজিং আউট অফ bifurcations at different points of time. হয়তো এই একই কারণের জন্য হয়তো এরকম হতে পারে যে এরকম আরো অনেক ওয়ার্ল্ড আছে, এরকম বহু অসংখ্য ওয়ার্ল্ড হয়তো রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের বিভিন্নতার জন্য বিভিন্ন ওয়ার্ল্ডের তৈরি হয়েছে। Rajendra concluded, Gangadhar Pant asked the question that was beginning to bother him most. গঙ্গাধর পান্থ সে কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞেস করলো যেটা তাকে সব থেকে বেশি চিন্তা দিচ্ছে, বাট হোয়াই ডিড আই মেক দ্য ট্রানজিশন, যে আমি কেন এই ট্রানজিশনটা করলাম, এই ট্রানজিশনটা করার পিছনে কারণটা কি? ইফ আই নিউ দ্য অ্যান্সার আই উড সলভ আ গ্রেট প্রবলেম। তো রাজেন্দ্র বলছে যে আমি যদি সেটা অ্যান্সারটা জানতামই তাহলে আমি একটা বিশাল বড় সমস্যার সমাধান করে ফেলতাম। আনফর্চুনেটলি দেয়ার আর মেনি আনসলভড কোয়েশ্চেন্স ইন সায়েন্স অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দেম। সায়েন্সে আনফর্চুনেটলি অনেক ধরনেরই আনসলভড কোয়েশ্চেন্স রয়েছে এরকম, এবং এটাও কিন্তু তারই একটি। বাট দ্যাট ডাজ নট স্টপ মি ফ্রম গেসিং, কিন্তু তা সত্ত্বেও সেগুলো কিন্তু আমাকে গেস করা থেকে আটকাতে পারে না, আমি গেস কিন্তু করতেই পারি যে কি হয়ে থাকতে পারে। Rajendra smiled and proceeded. You need some interaction to cause a transition. তোমার এই ট্রানজিশনের জন্য কোনো একটা ইন্টারাকশন তার একটা দরকার ছিল। At the time of the collision, you were thinking about the catastrophe theory and its role in wars. তো যখন তোমার সাথে এই ট্রাকের যে কলিশনটা হয়েছিল সেই সময় তুমি এই ক্যাটাস্ট্রফি থিওরি সম্বন্ধেই ভাবছিলে, এবং সেটার সেই ক্যাটাস্ট্রফি থিওরির ওয়ারে কি ইম্প্যাক্ট হতে পারে বা কি রোল হতে পারে সেটা নিয়েই তুমি ভাবছিলে। মেবি ইউ আর ওয়ান্ডারিং অ্যাবাউট দ্য ব্যাটল অফ পানিপথ, এবং হয়তো তুমি যে ক্যাটাস্ট্রফি থিওরিটা ভাবছিলে সেটা এই ব্যাটল অফ পানিপথ নিয়ে ভাবছিলে। পারহ্যাপস দ্য নিউরনস ইন ইউর ব্রেন অ্যাক্টেড অ্যাজ এ ট্রিগার, এবং হয়তো সেইটাই তোমার ব্রেনের নিউরনের মধ্যে একটা ট্রিগার হিসেবে কাজ করেছে। আ গুড গেস, এটা একটা খুবই ভালো চিন্তা। I was indeed wondering what course history would have taken if the result of the battle had gone the other way, Professor Gaitonde said. প্রফেসর গাইতন্ডে বললো যে হ্যাঁ, এটা একটা ঠিক চিন্তা, এবং আমি সেই সময় এটাই ভাবছিলাম যে হিস্ট্রির কোর্সে কি পরিবর্তন হতো বা কি রেজাল্ট হতো যদি এই ব্যাটেলটা কোনো অন্যরকম ভাবে হতো, বা ব্যাটেলের রেজাল্টটা যদি কিছু অন্যরকম হতো। That was going to be the topic of my 1000th presidential address. এবং আমার যে প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যে আমার টপিকটা রয়েছে যেটার উপরে আমি বক্তৃতা দেব, এটা কিন্তু এই টপিকের উপরেই ছিল। Now you are in the happy position of recounting your real life experience rather than just speculating. রাজেন্দ্র laughed. তো রাজেন্দ্র হেসে বলল যে হ্যাঁ,
এখন তুমি একটা বেশ হ্যাপি পজিশনে বা সিচুয়েশনে রয়েছো, কারণ এখন তোমাকে সেই বক্তৃতা দেওয়ার জন্য কিন্তু আর কোনো রকম চিন্তা ভাবনা করতে হবে না, কোনো রকম স্পেকুলেটিং করতে হবে না বা কোনো কন্টেমপ্লেট করতে হবে না। তুমি এখন নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকেই এই কথাগুলো বলতে পারবে তোমার বক্তৃতায়। বাট গঙ্গাধর পন্থ ওয়াজ গ্রেভ, কিন্তু গঙ্গাধর পন্থ কিন্তু খুবই চিন্তিত এবং সিরিয়াস ছিল। নো রাজেন্দ্র, মাই 1000th address was made on the Azad Maidan when I was so rudely interrupted. না রাজেন্দ্র, আমার যে 1000তম যে বক্তৃতা, সেই বক্তৃতা কিন্তু আজাদ ময়দানে হয়ে গেছে, যেখানে আমাকে রুডলি ইন্টারাপ্ট করা হয়েছিল, আমাকে বাধা দেওয়া হয়েছিল, আমার ওপরে টমেটো এগস এবং আদার থিংস ফেলা হয়েছিল বা ছোড়া হয়েছিল। নো, দ্য প্রফেসর গায়তোন্ডে who disappeared while defending his chair on the platform will now never be seen presiding at another meeting. যে প্রফেসর গায়তোন্ডে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল কোথা থেকে, কখন, যখন সে প্ল্যাটফর্মের সেই যে চেয়ারটা সেটাকে ডিফেন্ড করছিল বা করার চেষ্টা করছিল, সেই সময় থেকে যখন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, সেই গায়তোন্ডে কিন্তু আর কোনো রকম কোনো মিটিংয়ে গিয়ে প্রেসাইডিং করবে না, কোনো বক্তৃতা রাখবে না। I have conveyed my regrets to the organizers of the পানিপথ সেমিনার। এই যে পানিপথের সেমিনারটা হতে চলেছে, তাদের অর্গানাইজারদেরকে আমি অলরেডি আমার যে রিগ্রেট, যে আমি যেতে পারছি না, এটা লিখে আমি লিখিতভাবে তাদেরকে জানিয়ে দিয়েছি। আমাদের দি অ্যাডভেঞ্চার টেক্সটটি এখানে শেষ হচ্ছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো টেক্সটটি ভালোভাবে। যদি তোমাদের তাও কোনো ডাউট থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে যাও এবং সেখানে তোমাদের কমেন্ট জানাও, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হচ্ছে আবার পরবর্তী একটি লেসন নিয়ে তোমাদের সাথে।